পেছন থেকে তিশার পেটে দুহাত বেঁধে কানের কাছে মুখ নিয়ে তিহান বলে ওঠে, সরি। ছাড় আমাকে, একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে তিহান তিশার কানের নিচের দিকটা নাক ঘষে বলে ওঠে, বললেই হলো, আমার বিয়ে করা বউকে আমি 100 বার স্পর্শ করব। ওহ, বিয়ে করছো ভোগ? তিশার কথা শেষ হবার আগেই দিহান বলে ওঠে, ভোগ না, এটা আদর। আমি কোনো বাচ্চা না যে আদর করতে হবে। হায় রে, স্বামীর সুহাগও বোঝে না। কি এক বুড়ি বিয়ে করলাম। বুড়ি কাকে বললাম? তুমিই তো বললা তুমি বাচ্চা না। তাই বলে বুড়িও না। 27 বছর বয়স হয়ে গেছে আর সে কিনা বলছে বুড়ি না। তোমার বয়সে মেয়েরা 2 থেকে 3টা বাচ্চার মা হয়। আর কিছু না বলে থেমে যায় তিশা। তিশার এই কথাটি সোজা দিহানের বুকে গিয়ে বিঁধে। তিশার চোখ দুটো যে ছলছল করছে তা না দেখেও বেশ উপলব্ধি করতে পারছে দিহান। পরিস্থিতি স্বাভাবিক করতে দিহান বলে ওঠে, এতদিনে মা হওনি তো কি হয়েছে, চলো তোমাকে মা বানাই। ছাড় আমাকে, এসব ন্যাকামি করতে আসবে না আমার সাথে, আমার সহ্য হয় না। তিশার কথা শেষ হওয়ার আগেই দিহান তিশাকে নিচের দিকে ঘুরিয়ে দু হাতে তিশার মুখ আঁকড়ে ধরে বলে ওঠে, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু শাস্তিটা তো অন্তত দাও। এভাবে নিজের মাঝে কষ্ট চেপে রেখে নিজেকেই কষ্ট দিচ্ছ। শূন্য দৃষ্টিতে কিছুটা সময় দিহানের দিকে তাকিয়ে থাকার পর তিশা দিহানের হাত দুটো নিচের গাল থেকে সরিয়ে বলে ওঠে, আমার মাঝে কোনো কষ্ট নেই, আর দয়া করে আমার থেকে দূরে থাকবা। তোমার কাছে আসাটা সহ্য হয় না আমার। কথাটি শেষ করেই তিশা বিছানায় যেয়ে শুয়ে পড়ে। দিহান নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। নিজেকে ভীষণ অপরাধী লাগছে তার। কিছুটা সময় দাঁড়িয়ে থেকে দিহানও এগিয়ে যায় বিছানার দিকে। তিশা উল্টো দিকে কাঁধ হয়ে শুয়ে আছে। দিহান কিছু না ভেবে পেছন থেকে জড়িয়ে ধরে তিশাকে। তিশা বিরক্তি নিয়ে বলে ওঠে, কথা কি কানে যায় না? কাছে আসতে নিষেধ করেছি। দিহান কোনো কথা না বলে ঘুমের ভান ধরে থাকে। তিশা নিজেকে ছাড়ানোর যথাসাধ্য চেষ্টা করেও ব্যর্থ হয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তিশা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে চোখ মেলে তাকায় দিহান। তারপর আলতো করে তিশাকে নিচে থেকে ফিরিয়ে তিশার কপালে চুমু এঁকে দেয়। কিছুটা সময় তিশার দিকে তাকিয়ে থাকার পর দিহান বলে ওঠে, আমি সত্যি খুব দুঃখিত তিশা। আমি জানি আমি ভুল করেছি। তোমার রাগ, অভিমান সবটা জায়েজ। এই অভিমানের কারণটা যেহেতু আমি, তাই এই অভিমান ভাঙাবার দায়িত্বটাও আমার। তিশাকে নিজের বুকের উপরে নিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে দিহান। বারান্দায় রাখা দুখানা চেয়ারে বসে আছেন তিশার মা অনিমা বেগম ও তিশার বাবা তিতাস সাহেব। মেয়ের বিয়ে দেওয়ার পর প্রতিটি মা বাবার দিনই দুশ্চিন্তে কাটে, কিন্তু এমন কোনো চিন্তার ছাপ নেই তিশার মা বাবার মুখে। তারা ফজরের নামাজ কায়েম করে নিশ্চিন্তে বসে ধোয়া ওরা গরম চায়ে চুমুক বসাচ্ছেন। তোমার মেয়াজ আসছে তো? জি, দিহান কল দিয়ে জানিয়েছিল কাল। ঠিক ছেলেটা বড্ড দায়িত্ববান। তাই দিহানের চেয়ে ভালো ছেলে হতেই পারে না আমাদের দিশার জন্যে। সেজন্য নিশ্চিতে শ্বাস নিতে পারছি। তো কখন আসছে ওরা? দুপুরের মাঝে এসে পড়বে। বাজার সব আছে তো? আছে। কোনো কমতি যেন না হয় জামাই যত্নে। হুম। সে আর বলতে হয়, এ সেই দিহান যে অমন ঘটনার পর আমাদের মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিল আল্লাহর হুকুমে। ওর যত্নে কোনো ত্রুটি হবে না। আচ্ছা, এখন থেকে কাজ শুরু করো, না হয় দেরি হয়ে যাবে। কাজের বুয়াকে জলদি আসতে বলেছে তো? হ্যাঁ হ্যাঁ বলেছি, এসব নিয়ে তুমি চিন্তা করো না তো, সবটা সময় মতো ঠিকঠাক ভাবে হয়ে যাবে। তিতা সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে একখানা মুচকি হাসি দিয়ে সংবাদপত্রে মনোযোগ নিবেশ করলেন। তিশার মা চিন্তার ভারটা নিজের ঘাড়ে নিয়ে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। কত শত কাজ তার। বিয়ের পর প্রথম জামাই আসে তাদের বাড়ি, খাতির যত্নে কোনো ত্রুটি কাম্য নয়। ঘুম ভাঙতেই তিশা আধো আধো চোখ খুলে পাশে তাকাতেই দেখে দিহান ওর পাশে উপর হয়ে শুয়ে আছে। দিহানের মুখখানা ওর দিকেই ফিরানো ছিল। তিশা এক নজরে তাকিয়ে আছে দিহানের মুখ পানে। এই মানুষটিকে পাওয়ার স্বপ্ন 9টা বছর ধরে দেখে আসছে ও। সে ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হওয়া কোচিংয়ে পড়ার সময় থেকেই চেনে সে দিহানকে। একই কোচিংয়ে পড়তো দুজন, তখন থেকেই শুরু হয় ভালো লাগা। তারপর একই ভার্সিটিতে চান্স পায় তারা। সময়ের সাথে ধীরে ধীরে ভালো লাগাগুলো ভালোবাসায় রূপান্তরিত হয়। ভার্সিটির শেষের দিকটায় ভালোবাসাটা প্রেম নামক সম্পর্কেও আবদ্ধ হয়েছিল।
সেই সাথে নতুন নতুন কত শত স্বপ্ন তো বুনেছিল তিশা, কিন্তু এই স্বপ্নগুলোই পরের 5 বছর তিশার হৃদয়ে দহনে পরিণত হয়েছিল। 9 বছর আগে থেকে দেখে আসা স্বপ্ন আজ পূরণ ঠিকই হলো, তবে কেন যেন এতে কোনো ভালো লাগা কাজ করছে না তিশার। এমন তো নয় যে সে দিহানকে ভালোবাসে না, তাহলে কেন দিহানকে অসহ্য লাগছে তার? এ কি অভিমানগুলোরই বহিঃপ্রকাশ? অপেক্ষার প্রহর গুনতে গুনতে কি সে দিহানকে ছাড়াই বাঁচতে শিখে গিয়েছে? আসলে অতিরিক্ত অপেক্ষা মানুষের মাঝে এক বিতৃষ্ণার জন্ম দেয়। তিশার ক্ষেত্রেও কি তাই হয়েছে? নিজের অনুভূতি নিজেই বুঝে উঠতে পারছে না তিশা। তিশার ভাবনার মাঝে দিহান ঘুমের মাঝে তিশার পেটের উপরে হাত উঠিয়ে দেয়। দিহানের এমন স্পর্শে দিশা এক অদ্ভুত অনুভূতি অনুভব করে। দিহানের হাত থেকে চোখ সরিয়ে দিহানের মুখের দিকে তাকাতেই দিহান তিশাকে চোখ মারে। তার মানে দিহান কাজটা ইচ্ছে করেই করেছে বুঝতে পেরে তিশা এক ঝটকায় পেট থেকে দিহানের হাত সরিয়ে বিছানা থেকে উঠে পড়ে। রাগী চোখে একবার দিহানের দিকে তাকিয়ে তিশা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। এদিকে দিহান একটি দুষ্টু হাসি দিয়ে আবারও চোখ জোড়া বুঝে আরেক দফা ঘুমায়। বিয়ের প্রথম দিকে নতুন বউকে একটু সাজসজ্জা করতে হয়, তাই ইচ্ছে না থাকলেও হালকা সাজগোজ করতে তিশা। গোসল সেরে এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছিল সে। দিহানেরটা দিহান রাতেই গুছিয়ে রেখেছিল। মোটমাট তিশার বাড়ি যাবার সকল প্রস্তুতি শেষ। গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার দিকে তাকাতেই দিহান দেখতে পায় তিশা সম্পূর্ণ প্রস্তুত। বেশ ভালো লাগছে তিশাকে দেখতে। দিহান একটু দুষ্টু হাসি দিয়ে এগিয়ে যায় তিশার দিকে। আয়নায় দিহানকে নিজে দিকে আসতে দেখে দিহানের দিকে ফিরে দাঁড়িয়ে তিশা। দিহান ধীরে ধীরে তিশার একদম কাছে চলে যায়। দুজনে অপলক দৃষ্টিতে একে অপরকে দেখে চলেছে। হঠাৎ দিহান তিশার কোমর জড়িয়ে তিশাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তিশার কোমর জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয় দিহান। দিহানের এমন কাছে যেই তিশা কিছু বলতে যাবে অমনি দিহান নিজের ভেজা চুলের পানি ছিটিয়ে তিশাকে ভিজিয়ে দেয়। তিশা খিঁচে চোখ বুজে নেয়। পানির বিন্দু বিন্দু কণাগুলো তিশার সারা মুখ জুড়ে জায়গা করে নিয়েছে। দিহানের বড্ড লোভ হচ্ছে তিশার মুখে লেগে থাকা সে পানির বিন্দুগুলোকে ছুঁয়ে দিতে। দিহান আলতো হাতে তিশার ঠোঁটের নিচে জায়গাটায় হাত ছোঁয়। হঠাৎ নিজের মুখে কারো স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় তিশা। দেখে দিহান অপলক দৃষ্টিতে তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে দিহান অগ্রসর হয় তিশার ঠোঁটের দিকে। দুটো ঠোঁট যখন ছুঁই ছুঁই ঠিক অমন সময় তিশা জোরে একটি ধাক্কা দেয় দিহানকে। এতে দিহান কিছুটা দূরে সরে যায় তিশার থেকে। তিশা রাগান্বিত চোখে দিহানের দিকে তাকিয়ে কিছু না বলেই বারান্দায় চলে যায়। দিহান তিশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। দিহান ধীরে ধীরে অনুভব করছে যে সে এই মেয়েটিকে কতটা বদলে দিয়েছে। কারণ তিশা তো আগে এমনটি ছিল না। সে আদর পাগলি ছিল, চেয়ে চেয়ে আদর নিত, আর এখন তার চোখে আদরের প্রতি তীব্র ক্ষোভ। বারান্দায় দরজাটা লাগিয়ে দিয়ে গ্রিল ধরে দাঁড়ায় তিশা। মনের মাঝে এক অসহ্য যন্ত্রণা অনুভব করছে সে। কেন দিহান বারবার তার কাছে এসে তার মাঝে নিঃশব্দে লুকিয়ে থাকা ধারালো কষ্টকে আরো ধারালো করে দিচ্ছে। পুরনো স্মৃতিগুলো উঁকি দিচ্ছে তিশার মনে। 5 বছর আগের কথা। দিহান ও তিশার প্রেমের বয়স তখন মাত্র 1 মাস, কিন্তু তাতে কি, তিশা তো গত 4 বছর ধরে ভালোবেসে আসছে দিহানকে, আর তাদের বন্ধুত্বটা তো 4 বছরেরও বেশি সময়। সে যাই হোক, বিবিএ কমপ্লিট হয়ে যাওয়ার এখন আর তাদের প্রতিদিন ভার্সিটিতে দেখা হয় না, তাই বাইরে দেখা করতে হয়, তাও পরিবারের জবাবদিহিতার জন্য বেশি একটা হয়ে ওঠে না। একদিন বিকেল দিকটায় একটা নদীর পাড়ে দেখা করে তারা। নদীর পাশটায় ইট সিমেন্ট দিয়ে পাকা সিঁড়ি ও বসার জায়গা বানিয়ে রাখা। দুজনেই পানিতে পায়ের পাতা ভিজিয়ে চুপচাপ পাশাপাশি বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ তিশা দিহানের দিকে পানি ছিটিয়ে দেয়। আচমকা তিশার এমন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না দিহান। হাত দিয়ে চোখে মুখের পানি মুছতে মুছতে বিরক্ত কণ্ঠে দিহান বলে ওঠে, সময়ে অসময়ে শুরু হয়ে যায় তোমার দুষ্টমি। ইস, এই সৌন্দর্যটা কত উপভোগ করেছিলাম, দিলে তো সবে পানি ঢেলে। তিশার কোনো সাড়া না পেয়ে তার দিকে তাকায় দিহান। এটা খুব মনোযোগ দিয়ে অপলক তাকিয়ে আছে দিহানের দিকে। দিহান আবারও কিছু বলতে যাবে ঠিক তখনই তিশা তার শাহাদাত আঙুল দিয়ে দিহানের ঠোঁট চেপে ধরে। দিহান স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তিশার দিকে। তিশা ধীরে ধীরে দিহানের অনেকটা কাছে এসে কপালে পড়ে থাকা বিন্দু বিন্দু পানিগুলো আলতো হাতে মুছে দেয়। তারপর ক্রমশ তিশার হাত কপাল থেকে নিচের দিকে নামতে থাকে। অদ্ভুত এক অনুভূতি অনুভব হওয়ায় চোখ চোরা বুঝে নেয় দিহান। তিশার আঙুল দিহানের ঠোঁটের কাছে আসতেই সেদিকে নজর যায় তিশার। সে ধীরে ধীরে দিহানের আরো কাছে যায়। তিশার নিঃশ্বাস নিজের মুখের উপর পড়তেই চোখ মেলে তাকায় দিহান। তিশাকে নিজের এতটা কাছে দেখে তৎক্ষণাৎ কিছুটা দূরে সরে যায় সে। দিহানের এমন কাজে অনেকটা অপমান বোধ করে তিশা, তাই কিছু না বলে সে দৃষ্টি ফিরিয়ে নেয় নদীর পানির দিকে। সেদিকে তাকিয়ে বলে ওঠে, সরি। সে সময় কিভাবে তিশাকে বাধা দেবে তা বুঝে উঠতে পারেননি দিহান, তাই সরে যাওয়াটাই উত্তম মনে হয়েছিল তার।
কিন্তু তিশার জন্য ব্যাপারটা অনেকটা অপমানজনক, তা বুঝতে পারছে দিহান। আমাদের বিয়ে হয়নি তিশা, তাই এগুলো ঠিক না। তিশার কোনো উত্তর না পেয়ে তার গা ঘেঁষে বসে দিহান এক হাতে তিশাকে জড়িয়ে ধরে বলে ওঠে, সরি, কিন্তু বিয়ের আগে এগুলো নয়। এবার তিশা রাগী চোখে তাকায় দিহানের দিকে, তারপর বলে ওঠে, এই ডায়লগগুলো আমার বলা উচিত ছিল না। মানে? মেয়েকে এবার ব্যাপারটা বুঝে দিহান মুখে লজ্জা ভাব এনে দু হাতে মুখ ঢেকে বলে ওঠে, আমি? তুই মেয়েই, যা দূরে যা, একদম কাছে আসবি না। তিশার কথায় ঠোঁটে হাসি ঝুলিয়ে আবারও এক হাতে তিশাকে জড়িয়ে ধরে বলে ওঠে, কেন গো? যাও তো, তুমি আমাকে ভালোই বাসো না। কেন? ভালোবাসলে আটকাতা না। সম্মান করি তোমায়, যাকে সম্মান করি তাকে অপবিত্র করাটা কি ঠিক? ভালোবাসায় সম্মান না থাকলে সেটা ভালোবাসাই নয়। তোমাকে অপবিত্র করে নিজের বউ না বানিয়ে সম্মানের সাথে বউ বানাতে চাই। এবার ঠোঁটে হাসি ফুটিয়ে দিহানের গলা জড়িয়ে ধরে তিশা বলে ওঠে, আর আদর? বিয়ের পর পুষিয়ে দেব। দিহানের কথায় একটু বড় হাসি দিয়ে তার বুকে মাথা রাখে তিশা। বর্তমান পুরনো স্মৃতি মনে করার মাঝে বারান্দার দরজায় নক করার আওয়াজ পায় তিশা। তিশা, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। নিজেকে সামলিয়ে উঠে রুমে প্রবেশ করে তিশা। সবকিছু প্রস্তুত, এখন শুধু সকালের নাস্তাটা করেই বেরিয়ে পড়বে ওরা। বেলা 10টা বেজে গিয়েছে, কিন্তু কাজ যেন আগাচ্ছেই না। দুটি কাজের বুয়া ও অনিমা বেগম মোট 3 জন মিলে কাজে লেগে আছেন। তিতা সাহেব গিয়েছেন বাজারের দিকে কিছু বাড়তি খাবারের জন্য। সকালে নাস্তা করেই বেরিয়ে পড়েছে দিহান, তিশা। রাস্তায় বিভিন্ন মার্কেটের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকমের জিনিস কিনেছে দিহান। 4টে শাড়ি, 4টে পাঞ্জাবি, 10-12 কেজি মিষ্টি, সেই সাথে মাছ, মাংস ও অন্য বাজারও করেছে। এগুলো দেখে চোখ রসগোল্লা হওয়ার উপক্রম তিশার। অবাকের মাত্রা কমিয়ে তিশা বলে ওঠে, আমার মা বাবার জন্য এত খরচ না করলে খুশি হব। ওটা তোমার ব্যাপার, আমি আমাদের মা বাবার পিছে খরচ করতেই পারি। আমার ইচ্ছা। তোমার আলাদা একার মা বাবা আছে? ঢং। বলেই মুখ ভেঙচি দেয় তিশা। এদিকে একটু হেসে আবারও গাড়ি স্টার্ট দেয় দিহান। দিহানের বুকের উপর আলতো করে মাথা রেখে হৃদস্পন্দনগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছে তিশা। দিহানের হৃদস্পন্দনের সাথে পাল্লা দিয়ে স্পন্দিত হচ্ছে তিশার হৃদয়ও। অনেকটা সময় চোখ বুজে এই স্পন্দন শোনার মাঝেই নিজের অজান্তে তিশার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল রাশি। মনে পড়তে লাগলো সেই দিনগুলোর কথা, যখন এই বুকটায় মাথা রাখার কত লোভ ছিল, কিন্তু সুযোগটাই পেত না। এখন সুযোগ আছে, কিন্তু সে লোভটা মৃত। দিহান গভীর ঘুমে মগ্ন। তার ঘুমিয়ে যাওয়ার পরই তিশা তার বুকে একটু জায়গা নেয়। কারণটা অজানা তার। এই বুকটায় সম্পূর্ণ অধিকারের সাথে জায়গা নেবার স্বপ্নটা পূরণ হলেও অধিকার খাটাতে পারছে না তিশা। কেন সে অধিকার খাটাবে? দিহানকে সে নিজের স্বামী মানতে চায় না। আর এমন একটা লোককে কেন সে নিজের স্বামী হিসেবে মেনে নেবে, যে কিনা 5 বছর আগে তার ভালোবাসা প্রত্যাখ্যান করে তাকে ছেড়ে চলে গিয়েছিল বহু দূরে। 5টা বছরে কত সহস্র দিন আছে, কত সহস্র ঘন্টা। এই সহস্র দিনের একটি দিনও তো এমন যায়নি যে দিনটায় হৃদয় পড়া একটা দীর্ঘ শ্বাস ছাড়েনি তিশা। এত কষ্ট, এত জমানো অভিমান কি খুব সহজ ভুলে যাওয়া? 5 বছর আগে দিহানের ওকে ছেড়ে চলে যাওয়ার কিছু স্মৃতি মনে পড়তেই সাথে সাথে দিহানের বুক থেকে মাথা উঠিয়ে বসে পড়ে তিশা। চোখে একরাশ ঘৃণা নিয়ে দিহানের দিকে তাকিয়ে সে বলে ওঠে, আমি ঘৃণা করি তোমায় দিহান। বলেই বিছানা থেকে উঠে জানলার কাছে যেয়ে দাঁড়ায় তিশা। আকাশে আজ 4টা মেঘের পেছন থেকে উঁকি দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। নিস্তব্ধ অন্ধকার শহরের বেশ সব কটি বাড়ির বাতি নিভানো থাকলেও কিছু কিছু বাড়ির বাতি এখনো জ্বলছে। কতই না সুখী সেসব মানুষ যারা রাতে দুটো চোখের পাতা এক করতে পারে। কারণ এই শহরে বেশিরভাগ মানুষই বুকে জমানো কষ্টের কাছে হার মেনে সারা রাত হয়তো ফেসবুকিং করে, না হয় নোনা চলে বালিশ ভেয়ে যায়। যেসব বাড়ির বাতি নেভানো সেসব বাড়ির মালিককে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হয় তিশার। আর যেসব বাড়ির বাতি এখনো জ্বলছে সেসব বাড়ির মালিককে নিজের বন্ধু বলে মনে হচ্ছে, কারণ তিশাও তো তাদের দলেরই একজন। জানালা দিয়ে বাড়ির দৃশ্যগুলো একবার চোখ বুলিয়ে নিয়ে চোখজোড়া বুঝে নেয় তিশা। অমনি তার চোখের সামনে ভাসতে আরম্ভ করে হাজারো স্মৃতি। এই তো সেদিন যখন দিহান ও তিশা তিশার বাপের বাড়ি যায়। ওখানে সবার সাথে দিহান এমন ব্যবহার করে যেন সেও বাড়ির জামাই না, বরং ওই বাড়িরই ছেলে। দিহান তিশার মায়ের সাথে বসে নিজ হাতে বড় বড় মাছগুলো কেটেছিল, কারণ মাছ বেশ বড় হওয়ায় তা কাটতে অসুবিধা হচ্ছিল অনিমা বেগমের। আবার মায়ের সাথে কাজ করতে যেয়ে হাত কেটে গিয়েছিল তিশার। তখন দিহান ছিল না রান্না করে,
কিন্তু তিশা রুমে প্রবেশ করতেই দিহান এক হ্যাঁচকা টানে তিশাকে নিজের কাছে এনে হাতে মলম লাগিয়ে দেয়। তারপর আলতো করে ঠোঁট ছোঁয়ায় তিশার হাতে। অমনি তিশা ধাক্কা দিয়ে দিহানকে দূরে সরিয়ে স্থান ত্যাগ করে। সেদিন দিহানই তিশাকে জোর করে 3 বেলার খাবারটা খাইয়ে দেয়। বাবা মা থাকায় তিশাও তেমন বিরোধিতা করতে পারে না। তিশার বাড়ির সামনের দিকে একটা পার্কের মতো জায়গা আছে, সেখানে বিভিন্ন সাজুগুজু ও খাবার জিনিস মেলার মতো করে সাজিয়ে বিক্রি করা হয়। তিশার জায়গাটা খুব পছন্দের, এ অবশ্য অজানা নয় দিহানের, তাই সে তিশাকে নিয়ে ওখানে যেতে চায়, কিন্তু তিশা না করে দেয়। দিহান হার মানার পাত্র নয়, সে তার শ্বশুর শাশুড়িকে বলে তিশাকে রাজি করিয়ে ঠিকই ওখানে নিয়ে যায়। তিশা কিনতে না চাইলেও দিহান তাকে বিভিন্ন রঙের চুড়ি কিনে দেয়, সেই সাথে তিশাকে চুড়িগুলো পরিয়েও দেয় নিজ হাতে। সেদিনের পর থেকে আজ দিহান তিশার বিয়ের 2 মাস হতে চলল। দিহান অনেকভাবেই চেষ্টা করে যাচ্ছে তিশার অভিমান কমানোর, কিন্তু সে ব্যর্থ। নিজ হাতে তিশার জন্য তিশার পছন্দের খাবার তৈরি করে তার উপরে সরি লিখেও চেষ্টা চালিয়েছে বহুবার। তিশা শাড়ি পছন্দ করে বলে বেশ কটি শাড়ি কিনে প্যাকেটের উপরে সরি নোট লিখেও চেষ্টা চালিয়েছে সে, কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছে না। তিশা না সে খাবারগুলো খেয়েছে আর না সে শাড়িগুলো ছুঁয়ে দেখেছে, কিন্তু এতবার ব্যর্থ হয়েও হাল ছাড়েনি দিহান। এখনও আশা আছে তার যে তিশা মাফ করে দেবে তাকে। জানালার ধারে দাঁড়িয়ে দিহানের সেসব স্মৃতিচারণের মাঝে নিজের ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করে তিশা। নিঃশ্বাসটি ধীরে ধীরে তিশার আরো নিকটে এগিয়ে আসতে থাকে। এর মাঝেই দুজোড়া ঠোঁট তিশার কাঁধ স্পর্শ করে। অদ্ভুত এক শিহরণে কেঁপে ওঠে তিশা। হঠাৎ দুটো ঠান্ডা হাত তিশার পেট শক্ত করে জড়িয়ে ধরে, সাথে সাথে চোখজোড়া বুঝে নেয় তিশা। পেছন থেকে তিশার কানের কাছে মুখ নিয়ে দিহান বলে ওঠে, I am really sorry, Disha. I know. I have made a big mistake. I have guilt for this. Please give me a last chance. দিহানের কথায় হুঁশ আসে তিশার। চোখজোড়া মেলে এক ঝটকায় দিহানকে নিচে থেকে দূরে সরিয়ে তিশা বলে ওঠে, You call it a mistake. Do you have any idea what you have done to me? You have broke my heart, my trust. You have completely broke me. বলেই কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায় দিশা। দিহান নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে ফ্লোরের দিকে, চোখজোড়া তার ছলছল করছে। আসলে মেয়েটির সাথে বড্ড অন্যায় করে ফেলেছে সে, কিন্তু তার কাছে কি আর কোনো উপায় ছিল? তিশাকে ছেড়ে সেও তো ভালো ছিল না, কিন্তু সে নিজের স্বার্থের জন্য মেয়েটাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। ছাদের কোণা দিকটায় দাঁড়িয়ে চোখজোড়া বুঝে আছে তিশা। আকাশে এসে অর্ধ 4টা মেঘের আড়াল থেকে বেরিয়ে নিজের সৌন্দর্য প্রদর্শন করছে। চোখ মেলে সে 4টার দিকে দৃষ্টি স্থির করে তিশা। চোখের জলগুলোকে নিজের মতো করে বেয়ে যেতে দিয়ে স্মৃতিচারণে মগ্ন হতে থাকে সে। 5 বছর আগে তিশার বাড়ির ছাদে একটি দোলনা বাতানো আছে। রাত 12:30 বাজে। ছাদে সে দোলনাটায় বসে 4টাকে দেখে চলছিল তিশা। ঠিক তখনই ফোনটি বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল আমারই লিখে সেভ করা নাম্বার থেকে কল আসছে। ঠোঁটে হাসি ফুটিয়ে তিশা কলটি রিসিভ করে। ফোনের ওপাশ থেকে, কি করছো? স্বপ্ন দেখছি। জেগে জেগে? হুম। তাহলে এটা স্বপ্ন নয়, কল্পনা? কল্পনা নয়, স্বপ্ন। কারণ একে আমি ভবিষ্যতে বাস্তব রূপ দিতে চাই। আচ্ছা, তো স্বপ্নটা কি? কোন এক পূর্ণিমার রাতে তুমি আর আমি একজন আরেকজনের হাতে হাত ডুবিয়ে সমুদ্রের কিনারে হাঁটবো অনেকক্ষণ। আহা, আর সমুদ্রের পানি চাঁদের আলোয় মুক্তোর মতো মনে হবে। হুম। কিন্তু আমি তো সে সৌন্দর্য দেখব না। কেন? কারণ চাঁদের আলো তোমার মুখে এসে পড়লে সেই সৌন্দর্যই ঘায়েল করে দিবে আমায়। সেখানে সমুদ্রের সৌন্দর্য তো নগণ্য। আচ্ছা, ফ্ল্যাট করা হচ্ছে? বাহ, তোমার তো খুব বুদ্ধি। মানে তুই সত্যি ফ্ল্যাট করতেছিলি? কি মনে হয়? জানি না, ফোন রাখ। তুমি জানো, তুমি এভাবে রেগে গেলে তোমায় দেখতে একদম আপেলের মতো লাগে। তো ইচ্ছে করে কামড় দেই। আমার এ কথায় বেশ লজ্জা পাই তিশা, কিন্তু তা প্রকাশ না করে বলে ওঠে, নিষেধ কে করেছে? আচ্ছা আচ্ছা, আসবো নাকি? সাহস থাকলে আসো। বাসার নিচে আসেন ম্যাডাম। মানে? এসেই দেখো। দিহানের কথায় অবাকের চরম শীর্ষে পৌঁছে চটজলদি ছাদের রেলিংয়ের কাছে যেয়ে নিচের দিকে তাকায় তিশা। তাকাতেই দেখতে পায় দিহানকে। দিহান তিশাকে ছাদে দেখে অবাক হয়ে বলে ওঠে, এত রাতে তুমি ছাদে কি করছো? তুমি বলো, তুমি এত রাতে এখানে কেন?
ইচ্ছে। দাঁড়াও। বলে ফোনটি কেটে দেয় দিশা। তারপর পা বাড়ায় নিচের দিকে। তড়িখড়ি করে নিচে যেয়ে গেটের তালা খুলে হাতের ইশারায় দিহানকে ঢুকতে বলে। দিহানও দেরি না করে ঢুকে পড়ে। তারপর দুজনেই চুপি চুপি ছাদে চলে আসে। ছাদের দোলনাটায় যেয়ে বসে পড়ে দিশা। দাঁড়িয়ে আছো কেন, বসো। দিহান উত্তর না দিয়ে সোজা দিশার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। দোলনাটা বড় হয় বেশ আরাম করেই শুয়েছে দিহান। দিশা অবাক হলেও মুচকি হেসে দিহানের মাথায় হাত বুলিয়ে দিতে আরম্ভ করে। আহা কি সুখ। তিশা উত্তরে কিছু না বলে নিজেও একটু হাসে। কিছুটা সময় এইভাবে কাটবার পর দিহান কাঁধ হয়ে শুয়ে তিশার কোমর জড়িয়ে ধরে। এতে কিছুটা কেঁপে ওঠে তিশা, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখে শক্ত হয়ে বসে থাকে। তিশার অবস্থা বুঝতে পেরে একটা দুষ্টু হাসি দিয়ে দিহান ধীরে ধীরে তিশার কাপড়ের নিচ দিয়ে হাত ঢুকিয়ে দেয়। ব্যাস, তিশা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটা চিল্লানি দিয়ে বসে। সাথে সাথে দিহান উঠে বসে তিশার মুখ চেপে ধরে। পাগল হইছ? গণধুলাই খাওয়াবা আমাকে? দিহানের কথায় হেসে দেয় তিশা। দিহানও ঠোঁটে হাসি টেনে আনে। আচ্ছা তিশা, আমি যদি তোমার থেকে অনেকটা দূরে চলে যাই তবে কি তুমি আমায় আর ভালোবাসবে না? দূরে চলে যাও মানে? ধরো আমি যদি ঢাকার বাইরে বা অন্য কোনো শহরে থাকি, মানে যেখানে থাকলে হয়তো আমাদের এমন হুটহাট করে দেখা করা হয়ে উঠবে না। আমি তোমাকে যেতেই দিব না। ধরো যদি যাওয়াটার খুব প্রয়োজন হয়? না দিহান, পারবো না আমি মানতে। তোমাকে আমি খুব খুব কাছে চাই। আহা, বিয়ের পর তো কাছে থাকবই। ব্যাস, বিয়ের আগে কয়েক বছর। তুমি কোথাও যাওয়ার প্ল্যান করছো? দেখো, আমি তোমায় কোথাও যেতে দেব না। দূরে থাকলে যে ভালোবাসা হয় না এমন তো নয়। বলো না, তুমি কি কোথাও যাওয়ার প্ল্যান করছো? না, এমনিই বলছি। এসব ফালতু কথা মাথায় এনো না। আমি পারবো না তোমার থেকে দূরে থাকতে। ধরো যদি আমার সত্যি যাওয়াটা খুব প্রয়োজন হয়? এবার রেগে যায় দিশা। চোখে পানি টলটল করছে তার। দিহানের বুক থেকে মাথা তুলে কিছুটা সরে এসে বলে ওঠে, তাহলে তোমার আমি আর প্রয়োজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তিশার কথার কোনো উত্তর না দিয়ে কিছুটা সময় তিশার দিকে তাকিয়ে থাকে দিহান। তিশাও দিহানের জবাবের অপেক্ষায় তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুটা সময় এইভাবেই তাকিয়ে থাকবার পর দিহান তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে। তিশাও খুশিতে আত্মহারা, কারণ সে ভাবছে দিহান তাকে বেছে নিয়েছে। আর এদিকে দিহানের চোখ ছলছল করছে। কোনোভাবেই ঠোঁট কামড়ে চোখের পানিটাকে সামলে নিচ্ছে সে। দিহান অনেকটা সময় ধরে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এইভাবে আগে কখনো জড়িয়ে ধরেনি সে তিশাকে। এর কারণ বুঝতে না পেরে তিশার কাছে ব্যাপারটা একটু খটকা লাগে। দিহান, তুমি ঠিক আছো? হুম। আর কতক্ষণ? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটু প্লিজ। তিশাও আর কিচ্ছু বলে না। সেও জড়িয়ে ধরে রাখে দিহানকে। আরও বেশ কিছুটা সময় পরে একে অপর থেকে সরে আসে দিহান ও তিশা। দিহান তিশার কপালে চুমু এঁকে দিয়ে বলে ওঠে, ভালোবাসি। তিশা ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলে ওঠে, তুমি না কামড় দিবা, উল্টো তো চুমু দিচ্ছ। দিহানও হেসে বলে ওঠে, খুব শখ। দাঁড়াও। বলেই তিশার গালে কামড় বসিয়ে দেয়। আহ রাক্ষস! তোমার ওই শখ ছিল। আমার আরো একটা শখ আছে। কি? তোমাকে কামড়ানো। এই না। এই হ্যাঁ। না। হ্যাঁ। না। বলে দিহান পেছাতে থাকে আর তিশা আগাতে থাকে। হঠাৎ দিহান দৌড়াতে শুরু করে আর পেছন পেছন তিশাও দৌড়ানো আরম্ভ করে। অনেকটা সময় দৌড়ানোর পর অবশেষে তিশা দিহানের কলার ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। দিহানও হাঁপিয়ে যাওয়ার ফলে আর না দৌড়িয়ে দাঁড়িয়ে থাকে। তিশা দিহানের গলার নিচের দিকটায় বেশ জোরে কামড় বসিয়ে দেয়, কিন্তু দিহান একটু শব্দ করে না। কামড়ে দেওয়ার পর তিশা জায়গাটায় তাকাতেই দেখতে পায় খুব বাজেভাবে জায়গাটা লাল হয়ে দাঁতের নাক বসে গেছে। খুব মায়া হয় তিশার, তাই দেরি না করে সে ওই জায়গাটায় 2-3টে চুমু বসিয়ে দেয়। তিশার কাছে আলতো হেসে তার কোমর জড়িয়ে ধরে দিহান। অনেক রাত হলো, এখন তোমার যাওয়া উচিত। আজ সারা রাত তোমার সাথে থাকি। কেন বলো তো? ইচ্ছে হচ্ছে। আজ খুব রোমান্টিক হচ্ছ। এমনিতেও তো জীবনে একটা ভালো করে হাগু করনি। আসো, আজ পুষিয়ে দিই। কেন? বিয়ের পরই না পুষাবা? যদি না হয় বিয়ে? বাজে কথা কেন বলছো? উত্তর না দিয়ে আলতো হেসে দোলনাটায় বসে তিশাকে নিজের কোলে বসায় দিহান। তারপর সারা রাত এভাবেই নানান গল্প করে কাটিয়ে দেয় তারা। সকালের আজান দিতেই বিদায় নিয়ে চলে যায় দিহান। এই রাতটা দিহান ও তিশা উভয়ের জন্যই জীবনের শ্রেষ্ঠ রাত ছিল। তিশাকে এক হ্যাঁচকা টানে নিজের কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরে দিহান।
তিশা নিজেকে ছাড়ানোর যথাসাধ্য চেষ্টা করতে আরম্ভ করে, কিন্তু ব্যর্থ হয়। দিহান তিশাকে নিজের বাহু ডোরে নিয়েই তিশার কানের পেছনে আলতো করে ঠোঁট ছোঁয়। এতে নড়াচড়া বন্ধ করে একদম স্তব্ধ হয়ে যায় তিশা। দিহান নিজের হাতের বাঁধন একটু ঢিলা করে এক হাতে তিশার কোমর জড়িয়ে ধরে এবং অন্য হাতে তিশার মাথা নিজের বুকে চেপে ধরে বলে ওঠে, দোষের বোঝাটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে একটি বারও কি জানতে চেয়েছো কাজটি কেন করেছিলাম? প্রশ্নের কোনো উত্তর পেল না দিহান, কিন্তু নিচের বুকে অশ্রুবিন্দুর উপস্থিতি ঠিকই টের পেল। তিশা উত্তর দিতে চাইছে, কিন্তু অভিমানগুলো যেন মুখে তালা লাগিয়ে দিয়েছে। খুব চাইছে দিহানকে জোরে ধাক্কা দিয়ে নিচে থেকে দূরে সরিয়ে দিতে, কিন্তু ভালোবাসা হাতের বাঁধনে পরিণত হয়েছে। নিজেকে বড্ড অসহায় লাগছে দিশার। অভিমান বলছে দিহানের থেকে দূরে যেতে, কিন্তু প্রেমানুভূতি আটকে দিচ্ছে। তিশা সারা না পেয়ে আবারও বলতে আরম্ভ করে, দিহান, আজ থেকে 5 বছর আগে যখন সারা রাত তোমার বাড়ির ছাদে পার করবার পর নিজ বাড়ি ফিরতেছিলাম। 5 বছর আগে। আনমনে হেঁটে চলছে দিহান। গায়ে যেন বিন্দু পরিমাণ শক্তি নেই, কেমন যেন এক উদাসীনভাবে হেঁটে চলছে সে। চোখচোরা বারবার জলে ভরে উঠছে, কিন্তু তা বাইরে আসতে দিতে চাইছে না দিহান। তাও অবাধ্য কিছু অশ্রুকণা বেয়ে পড়ার সাথে সাথে তা হাতের উল্টো পাশ দিয়ে মুছে ফেলছে সে। আজ বড্ড ইচ্ছে করছে দিশা, তোমার আবেগের কাছে হেরে যেয়ে তোমার কাছে রয়ে যেতে। নিজের বিবেকটাকে হারিয়ে তোমার আবেগটাকে জড়িয়ে দিতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু বাস্তবতাটা যে বড্ড কঠিন। আজ তোমার আবেগ আজ জিতে গেলেও বাস্তবতা বারবার হারিয়ে দিবে আমাদের। তাই আজ চেয়েও পারলাম না তোমায় জিতিয়ে দিতে। কথাগুলো নিজের মনে ভাবতে ভাবতে নিচের বাড়ি পৌঁছে গেল দিহান। দেরি না করে ব্যাগ গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। অবশ্য সব আগে থেকেই প্রস্তুত, ছোট কিছু গোছগাছ বাকি আছে যা দিহানের মা বোন করছে। নিজের ব্যাগ লক করে বিছানায় গায়ে এলিয়ে দিল দিহান। অমনি ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিতে দেখে তোমারই লিখে সেভ করা নাম্বার থেকে কল আসছে। কলটি দেখেই দিহানের মনে পড়ে গেল কয়েক মাস আগের ঘটনা। তিশা জোর করেই দিহানকে দিয়ে নিজের নাম্বারটা তোমারই দিয়ে সেভ করিয়েছিল, কারণ জানতে চাইলে বলেছিল, যখনই তুমি আমার কল পাবে তখন তোমার মনে পড়ে যাবে তুমি অন্য কারো নাও, শুধু আমার। আবারও চোখজোড়া ঝাপসা হয়ে আসে দিহানের। এরই মাঝে একবার কল শেষ হয়ে দ্বিতীয়বার কল। যা করছো তুমি, বাসায় যেয়ে তো একটা কল দেবে নাকি? চিন্তা হয় তো? সরি, ভুলে গেছিলাম। যাইতে না যাইতেই ভুলে গেছো, আর বলো দূরে যাওয়ার কথা। দূরে গেলে তো আমাকে পুরো ভুলে যাবা। দিহানের কথা একটু হাসি ফুটে ওঠে তিশার মুখে, তাও কণ্ঠে গম্ভীরতা নিয়ে তিশা বলে ওঠে, সব বুঝি, এখন বলছো সম্ভব নয়, কিন্তু দূরে গেলে ঠিকই সম্ভব হবে। হবে না? উফ দিহান, এই বিষয়ে মাথা দিয়ে একদম ছেড়ে ফেলে দাও। বিরক্ত কণ্ঠে বলে ওঠে তিশা, কিন্তু তিশার এই কথার কোনো উত্তর দেয় না দিহান। দিহানের নীরবতায় একটা ভয় লাগা কাজ করছে তিশার মাঝে। এক অদ্ভুত ভয় লাগার অনুভূতিতে তিশার চোখজোড়া ছলছল করছে। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, দিহান, আমার খুব ভয় হচ্ছে। কিসের? তোমাকে হারিয়ে ফেলার ভয়। কথাটি যেন সোজা গিয়ে দিহানের বুকে লাগে। আবারও ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করে দিহান বলে ওঠে, ভাগ্যে থাকলে এই দিহান তোমারই থাকবে। ভাগ্যে থাকো আর না থাকো, তোমার আমারই থাকতে হবে। বলো তুমি আমার। তিশার বাচ্চামো দেখে ঠোঁটে একটু হাসি ফুটিয়ে দিহান বলে ওঠে, আমি তোমারই। এখন এবং সারা জীবন। এখন এবং সারা জীবন। আর বলতে পারছে না দিহান। কথাটি গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। সে তো সব পিছুটান পেছনে ফেলে চলে যাবে আরেক দেশে ভবিষ্যৎ করতে। ফিরে এসে তিশাকে যদি নিজের করতে না পারে তবে ঠিক হবে প্রিয়তমাকে মিথ্যে বলাটা? দিহানের তোতলানোতে খুব বেশি কষ্ট অনুভব হচ্ছে তিশার। তবে কি দিহান চায় না সারা জীবন তিশার হয়ে থাকতে? চেয়েও কান্না থামাতে পারছে না তিশা, তাই ফোন কেটে দিয়ে নিজের মতো করে কেঁদে চলছে সে। এদিকে দিশার ফোন কেটে দেওয়ার কারণটা বেশ বুঝতে পারছে দিহান, কিন্তু কি করবে সে? চলে গিয়েছে মানে? কোথায় গিয়েছে ও? তোকেও কিছু বলেনি? না আন্টি, প্লিজ বলুন ও কোথায় গিয়েছে আর কবে আসবে? ও ওর মাস্টার্স কমপ্লিট করতে লন্ডনে গিয়েছে। ফুল ফ্রি স্কলারশিপ প্লাস একটি ছোটোখাটো জব অফারও রয়েছে। ও হয়তো ওখানেই সেটেল হয়ে যাবে। এই তো গতকাল রাতেই ওর ফ্লাইট ছিল। কিন্তু তোরা এত ভালো বন্ধু, তবুও দিহান তোকে কিচ্ছুটি জানায়নি? দিহানের মায়ের কথাগুলো নিস্তব্ধ হয়ে শুনছে তিশা। কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তার তা সে বুঝে উঠতে পারছে না। নিজের কাছের মানুষটা যাকে ছাড়া 5 মিনিটও চলে না, সে 5 বছরের জন্য এতটা দূরে চলে গেল আর একটাবার বললও না। দিহানের মা তিশার এমন নিস্তব্ধতা দেখে বুঝতে পারলেন তিশা দিহানের এমন আচরণে বড্ড কষ্ট পেয়েছে।
তাই তিনি কোনো প্রশ্ন না করে তিশাকে বলে ওঠেন, দিহান এই কাজটি কেন করলো বুঝতে পারছি না, তবে তুই মন খারাপ করিস না তো। আয় ভিতরে আয়, তোর মন মতো কিছু রেঁধে দেই। আজ আসি আন্টি। বলেই দ্রুত পদে স্থান ত্যাগ করেন তিশা। আর 1 সেকেন্ড থাকলে হয়তো নিজের চোখের পানি আড়াল করতে পারত না। গতকাল ফোন কাটার পর অভিমান করে আর কল দেয়নি তিশা দিহানকে, কিন্তু অপেক্ষা ঠিকই করছিল হয়তো দিহান কল দেবে। কিন্তু না, সারাটা দিনে একটি বারের জন্য দিহান কল দেয়নি। সারাটি রাতও তিশা দিহানের কলের অপেক্ষা করে, কিন্তু একটি বারও কল করে না দিহান। অভিমান সরে দুশ্চিন্তা জায়গা করে নিতে শুরু করে তিশার মনে। সকাল হতে সে পৌঁছে যায় দিহানের বাড়ি, আর যেই এমন খবর পাবে তা স্বপ্নেও কল্পনা করেনি সে। জানলার পাশে সিটটায় বসে আছে দিহান, মনটা বড্ড ভারাক্রান্ত। কিন্তু একজন বাস্তববাদী মানুষ মনের কাছে হার মেনে নেয় না, কারণ তারা বাস্তবতার সাথে লড়তে পছন্দ করে। দিহান এমনই একজন পুরুষ। প্লেনের জানালা দিয়ে বাইরের মেঘগুলোকে দেখছে সে, তার মনেও মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি হওয়ার অনুমতি নেই। চোখজোড়া বুঝে নিয়ে দিহান নিজে নিজেই বলে ওঠে, জানি এতক্ষণে আমার বাড়ি অবধি আসা হয়ে গিয়েছে, জানি বড্ড কষ্ট হচ্ছে তোমার, কিন্তু তোমায় বলে আসলে তুমি আসতে দিতা না, আমাকে বেঁধে রাখতা ভালোবাসার মায়ায়। কিন্তু এ ভালোবাসা কোনো ভবিষ্যৎ নেই। তুমি যদি আমার হও তাহলে শুধু 5 বছর পরে কেন, 10 বছর পরেও তুমি আমারই থাকবে। ভাগ্যের ওপর ছেড়ে যাচ্ছি তোমায় তিশা, জানি খুব কষ্ট পাচ্ছ তুমি, তোমার কষ্টটা কমাতে পারবো না, কিন্তু একটি ওয়াদা করছি, এই 5 বছর তোমার দিহান তোমারই থাকবে। মনের মাঝে অসহ্য এক অস্থিরতা আর কষ্ট নিয়ে দুদিন পার হতেই তিশা রওনা হলো দিহানের বাসার উদ্দেশ্যে। দিহানের বিদেশের ফোন নাম্বারটা নেওয়াটাই তিশার মূল উদ্দেশ্য। বাড়ি যেয়ে করানাতেই দিহানের মা দরজা খুলে দেন। তিশার দিকে তাকাতেই চমকে যান তিনি। সবসময় হাসি খুশি থাকা মেয়েটির মুখ কেমন যেন দেখাচ্ছে। তিশা সালাম দিতেই তিনি তিশার হাত ধরে টেনে সোফার রুমে যেয়ে সোফায় বসান। তারপর তিশার হাত দুটো নিজ হাতের মাঝে নিয়ে বলে ওঠেন, কি হয়েছে রে মা, তোর চেহারা এমন দেখাচ্ছে কেন? তেমন কিছু না আন্টি, একটু অসুস্থ তো তাই। অসুস্থ? কি হয়েছে? এই তো একটু জ্বর। আচ্ছা আন্টি, দিহানের ওইখানের নাম্বারটা কি একটু কষ্ট করে দিবেন? তিশার কথায় দিহানের মায়ের মুখটি কালো হয়ে যায়। তিনি একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বুঝতে পারছি না তোদের মাঝে কি হয়েছে। দিহান ওখানে পৌঁছেই কল দিয়েছিল, তখন বলে তুই ওর নাম্বার চাইলে তোকে যেন না দিই, ও নাকি তোর সাথে কোনো ধরনের যোগাযোগ করতে চায় না। দিহানের মায়ের কথা শুনে হতবাক হয়ে যায় তিশা। এমন কি হয়েছিল তাদের মাঝে যে দিহান কথা বলতে চায় না তিশার সাথে? চোখজোড়া জলে ভরে উঠল তিশার। আর কথা না বাড়িয়ে দিহানের মায়ের থেকে বিদায় নিয়ে নিজ বাড়ি চলে আসলো তিশা। নিজের রুমে ঢুকে কান্নায় ভেঙে পড়ল সে। কাছের মানুষগুলোর থেকে পাওয়া কষ্টগুলো আমাদের ভেতরে এমন ভাবে ক্ষত করে, যা না আমরা নিজেরা প্রশমিত করতে পারি আর না অন্য কারো দ্বারা প্রশমিত করতে পারি। এই দিনটি থেকেই শুরু হয় তিশার মিথ্যে হাসির সাথে বেঁচে থাকা। প্রথম দিকে প্রতিটি দিনই মরে যেতে ইচ্ছে হতো তিশার, অসহ্য লাগতো জীবনটাকে। কিন্তু সময়ের সাথে সাথে বাঁচতে শিখলেও আগের তিশাটা আর নেই। বিছানায় শুয়ে বারবার পাশ বদল করছে দিহান। চরম এক অস্থিরতা ঘিরে ধরেছে তাকে। বুকের বাপাসটায় অদ্ভুত এক চিনচিনে কষ্ট অনুভব করছে সে। এই সময়টায় প্রতিটি দিন কতই না গল্প হতো তার আর তিশার। ব্যাস কয়েকটি মাসেই তিশাতে অভ্যস্ত দিহান। সকালে শুভ সকাল থেকে রাত 3-4 পর্যন্ত গল্প করার পর শুভ রাত্রিতে শেষ হতো তাদের কথা। তিশা মেয়েটি প্রচুর ভালোবাসতে জানে, যা দিহান পদে পদে অনুভব করছে। আর সেই অনুভূতি তাকে এক দণ্ড স্বস্তি দিচ্ছে না। লন্ডনে এসেছে আজ 3 দিন হলো। একটি রাতও শান্তিতে ঘুমোতে পারছে না সে। বারবার মন চাইছে তিশার আওয়াজটা শুনতে, একটিবার কথা বলতে। কিন্তু না, সেটি করবে না। তিশাকে সে মুক্ত করে এসেছে, ভাগ্যের উপর ছেড়ে দিয়ে এসেছে। তাহলে এতটা এগিয়ে এসে আবারও কেন পেছনে ফিরে যাবে? শুয়ে থাকতে ভালো না লাগায় উঠে বারান্দায় চলে যায় দিহান। চাঁদটার দিকে তাকাতেই মনে পড়ে যায় তিশার বাড়ির ছাদে কাটানো সে রাতটির কথা। এক দীর্ঘশ্বাস ছেড়ে দিহান পা বাড়ায় রান্নাঘরের দিকে, 1 কাপ কফি করার উদ্দেশ্যে। কাপে কফি এবং চিনি নিয়ে দুধ গরম করে কাপে ঢেলে চামচ দিয়ে নাড়তে নাড়তে আবারও বারান্দায় এসে বসে দিহান। কফিতে এক চুমুক দিয়ে আকাশমানে তাকিয়ে এসে বলে ওঠে, জীবনটা এতটা কঠিন না হলেও পারতো, স্মৃতিগুলো ভুলে যাওয়া সম্ভব হলেও পারতো, প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচাটা সহজ হলেও পারতো, প্রয়োজন আর প্রিয়জনের মাঝে বেছে নিতে না হলেও পারতো। এতটুকু বলে থামে দিহান।
তারপর একটি দীর্ঘ শ্বাস ছেড়ে চোখের কোণে জমে থাকা পানিটাকে হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিয়ে দিহান নিজেই নিজেকে বলে ওঠে, তোর শক্ত হতে হবে দিহান। না, আমার দুর্বল হওয়া চলবে না। এখানে এসেছে নিজেকে গড়তে, কাজে মনোযোগ দিতে হবে আমার। নিজে নিজে কথাটি বলে ওঠে কয়েকটি ফাইল এনে বসে। অফিসের কাজে পুরো মনোযোগ নিবেশ করে সে। সময় তার মতো করে কেটে যেতে থাকে, সেই সাথে দিহান কাজের মাঝে নিজেকে হারাতে থাকে। ছুটির দিনটাতেও ওভার ডিউটি করে সে। কাজের প্রতি এতটা দায়িত্বশীল হওয়ায় এবং এত শ্রম দেওয়ায় বেশ কয়েকবার প্রমোশন হয় তার। কাজের চাপ বাড়ায় বাসায়ও ল্যাপটপ নিয়ে কাজ করতে হয় তার, আর সেই সাথে পড়াশোনা তো আছেই। এভাবেই একটি যান্ত্রিক জীবন চলতে থাকে তার। জীবনটা কারোর জন্যই থেমে থাকে না। দিহানের অভাবে দেশ সারাটা মেনে নিতে পারছিল না তিশা। মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিল। সেদিনের পর আরও 2-3বার দিহানের নাম্বার জোগাড় করতে তার বাড়ি গিয়েছিল তিশা, কিন্তু লাভ হয়নি। দিহানের বোনের সাথেও কথা বলেছিল তিশা, অনেক অনুরোধ করেছিল দিহানের নাম্বারটি দেওয়ার জন্য, কিন্তু লাভ হয়নি। ফ্রেন্ডদেরও জিজ্ঞাসা করেছিল তিশা, কিন্তু তারা কেউই জানত না। এত এত বেহায়ামের পরেও যখন কোনো লাভ হলো না, তখন সব আশা ছেড়ে দিল তিশা। বেশ কমাস নিজে রুমেই পড়ে থাকত। দুনিয়া সব কিছুই বিরক্তিকর লাগত তিশার। যে ওর সাথে কথা বলতে যেত তার সাথেই খারাপ ব্যবহার করত। কিন্তু ধীরে ধীরে তিশা স্বাভাবিক হতে থাকে। মাস্টার্সে ভর্তি হবার পর নতুন ফ্রেন্ডস হয় এবং পড়াশোনার চাপে অন্য কিছুতে মনোযোগ দেওয়ার তেমন সময়ই ছিল না তিশার। 1 বছরের মাঝে তিশা মাস্টার্স কমপ্লিট হওয়ার পর একটি জবেও ঢুকে যায়। মোটামুটি জীবনটা নিজের মতো সাজিয়ে নিয়েছে সে। এভাবেই কেটে গিয়েছে 5টি বছর। এর মাঝেই তিশার বাবা মা বিয়ের কথা অনেকবার বলেছে, কিন্তু তিশা পাত্রপক্ষের সামনে যায় ঠিকই, কিন্তু কোনো ছেলেই তিশাকে বিয়ে করতে রাজি হয় না। এই বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত তিশার বাবা মা। তিশা দেখতে আহামরি সুন্দর না হলেও মিষ্টি চেহারার অধিকারী, তবে তার বিয়েটা কেন হচ্ছে না? এর বিশেষ কারণটি হচ্ছে তিশা সবাইকে বলে আমি ভার্জিন নই। ব্যাস, কাজ হয়ে যায়। 5 বছরেও তিশার মন থেকে দিহার নামটি বিন্দু পরিমাণে মোছেনি। প্রতি রাতেই স্মৃতিচারণ করে তিশা, আর এক বুক কষ্ট নিয়ে সকালে সূর্য ওঠার অপেক্ষা করে। প্লেনের সিটে হেলান দিয়ে বসে কফিতে চুমুক বসাচ্ছে দিহান। দেখতে দেখতে কেটে গিয়েছে 5টি বছর। 5 বছর পর নিজ দেশে ফিরছে দিহান। যখন নিজ দেশ ছেড়েছিল তখন সে শুধু দিহান ছিল, কিন্তু এখন সে দিহান স্যার। 5 বছর আগে দিহান যদি বিদেশ না এসে দেশে চাকরি খোঁজ করত, তাহলে পদে পদে রিজেকশন ছাড়া কিছুই পেত না। হয়তো টানা 4 কি 5 বছর ইন্টারভিউ দিতে দিতে কোনো একটি জায়গায় হয়তো চাকরি পেয়ে যেত, কিন্তু তাতে কতটুকু সম্মান পেত সে? আর এখন দেশে ফেরার আগেই বিভিন্ন কোম্পানি থেকে জব অফার করছে। লন্ডন থেকে মাস্টার্স কমপ্লিট করা ছেলে এবং বিদেশে জব এক্সপিরিয়েন্স, এমন ছেলেকে কেই বা চাকরি না দেবে? আর এখন সম্মান এবং পদমর্যাদা বেশ উঁচু। প্লেনে বসে প্রতিটি সেকেন্ডে তিহানের হৃদস্পন্দন বেড়েই চলছে। এত বছর পর সে তিশাকে দেখবে। তিশার চোখে চোখ রাখতে পারবে তো সে? আচ্ছা, তিশা কি তার আছে, নাকি অন্য কারো হয়ে গিয়েছে? বড্ড ভয় হচ্ছে দিহানের। বুকের মাঝে অদ্ভুত এক ভয় লাগা কাজ করছে। কিন্তু দিহানের মনে পড়ে গেল তিশার সেই উক্তি, এই তিশা তোমারই। কথাটি শুনেই দিহানের হৃদয় জুড়ে ছেয়ে গেল এক প্রশান্তি। এতক্ষণের ভয় অস্থিরতা নিমিষেই শেষ হয়ে গেল। খুশি মনটা নেচে উঠল তার। সেই সাথে ঠোঁটে হাসি এবং চোখে চিকচিক করা জলও বিদ্যমান। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে দিহান বলে ওঠে, কথা শেষ হবার সাথে সাথে একটি লাফ দিয়ে দিহান বলে ওঠে ইয়েস। তারপর আকাশের দিকে তাকিয়ে সে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, জন্ম, মৃত্যু আর বিয়ে আপনারই হাতেই। 5 বছর আগে আপনার ভরসায় ছেড়ে গিয়েছিলাম। শুকরিয়া প্রভু, আমার ভালোবাসার হেফাজত করার জন্য। দেশের মাটিতে পা রাখার সাথে সাথেই নিজের এক কলেজের ফ্রেন্ডকে কল দিয়ে তোমার খবর নিয়েছিলাম। জানতাম সে ফ্রেন্ড তোমার খোঁজ নিতে পারবে, কারণ 5 বছর আগেই সে ছেলের বিয়ে তোমার এক বান্ধবীর সাথে হয়েছিল। বর্তমান পর্ব 5-এ অতীতে যাওয়ার আগের অংশ থেকে। এটুকু বলেই থামে দিহান। তারপর তিশাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে হাসি নিয়ে এসে আবারও বলতে আরম্ভ করে, জানো তিশা, যখন শুনেছি তোমার বিয়ে হয়নি, তখন নিজের মাঝে অসম্ভব ভালো লাগা অনুভব করছিল। সৃষ্টিকর্তা সত্যি তোমাকে আমার জন্যই নির্ধারণ করে রেখেছেন। এতটা সময় নিশ্চুপ হয়ে দিহানের কথা শুনছিল তিশা। নিজের সম্পূর্ণ ভার দিহানের উপর ছেড়ে দিহানের বুকের সাথে লেপ্টে আছে সে। নিজের শরীরে বিন্দু পরিমাণ শক্তি খুঁজে পাচ্ছে না তিশা। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। মনে পড়ে যাচ্ছে দিহানের দেওয়া সেসব কষ্টের মুহূর্তগুলো। চোখের সামনে ভাসছে সেসব দিনের স্মৃতি, যখন জীবনটাকে তার বোঝা মনে হতো,
প্রতিটি নিঃশ্বাস বিষের ন্যায় মনে হতো তার। কতই না কঠিন সময়টি তার পার করতে হয়েছিল দিহানের জন্যে। নিজের মাঝে শক্তি সঞ্চারিত করে এক ছটকায় দিহানকে নিজের কাছ থেকে সরিয়ে দিহানের গালে একটা চড় বসিয়ে দিল তিশা। রাগে ফোঁস শেষে সময় না নিয়ে দিহানের অপর গালেও একটি চড় বসিয়ে তিশা বলে ওঠে, নিজেকে গড়ার জন্য, নিজের স্বার্থের জন্য একটি মেয়েকে এভাবে ভেঙে তার অনুভূতি স্বপ্নগুলোকে পা দিয়ে পিষে নিজেকে মহান ভাবছ? তিশার এমন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না দিহান। তিশা চড় খেয়ে তার দিকে তাকিয়ে থাকতে পারলেও তিশার প্রশ্নে নিজেকে খুব ছোট মনে হচ্ছে দিহানের, তাই চোখজোড়া নামিয়ে নেয় সে। দিহানকে চুপ থাকতে দেখে তিশা আবারও বলে ওঠে, একদম চুপ করে থাকবি না, উত্তর দে। বলে যাওয়া যেত না আমায়? তারপরও দিহান চুপ। তিশার রাগ আরো বেড়ে গেল। তিশা দিহানের কাছে যেয়ে দিহানের কলার দুহাতে চেপে ধরে বলে ওঠে। এখনো দিহান চুপ। দিহানের নিস্তব্ধতা তিশার কষ্টটাকে আরো বাড়িয়ে দিল। তিশা অপলক কিছুটা সময় দিহানের দিকে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে দিহানের কলা ছেড়ে দিয়ে পেছন দিকে এক পা করে পিছিয়ে যেয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, বলো, না বলে কেন গেলা? 5টা বছর দিহান, 5টা বছর কিভাবে কাটিয়েছি ধারণা আছে তোমার? একটি বার কি যোগাযোগ করা যেত না? একটি বারও কি তোমার চিন্তা হয়নি আমার জন্য? একটি বারও আমার সাথে কথা বলতে ইচ্ছে হয়নি? কই, তোমার জায়গায় আমি থাকলে তো কখনোই এমনটি করতে পারতাম না। তুমি কিভাবে পারলে? জানো দিহান, তুমি অমনটা করতে পেরেছিলে কারণ তুমি আমায় কখনো ভালোই বাসোনি। হ্যাঁ, কখনো ভালোবাসোনি। আমাদের প্রেমটা হয়তো আমার ভালোবাসার জোরেই হয়েছিল। বলেই বসে পড়ে তিশা। শব্দ করে কাঁদতে শুরু করে সে। এতটা সময় নিচের দিকে তাকিয়ে থাকলেও তিশার কান্নার আওয়াজ কানে আসতেই দৌড়ে তিশার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরতে চায় দিহান, কিন্তু তিশা বাধা দেয়। তিশা ঠিক সামনে হাঁটু গেড়ে বসে দিহান বলে ওঠে, তোমায় অনেক বেশি ভালোবাসি তিশা। কথাটি শুনে একটি তাচ্ছিল্যের হাসি দিয়ে উঠে দাঁড়াতে চায় তিশা, কিন্তু দিহান তিশার হাত ধরে এক টান দিয়ে আবারও বসিয়ে দেয়। যেই তিশা কিছু বলতে যাবে অমনি দিহান তিশার ঠোঁটে এক আঙুল চেপে ধরে বলে ওঠে, তোমাকে যদি বলে যেতাম তবে তুমি কি আমায় যেতে দিতে? বলেই থামে দিহান। তিশা কিছু বলার জন্য ঠোঁট নাড়াতে দিহান আবারও ঠোঁটে আঙুল চেপে ধরে বলে ওঠে, প্রশ্নও আমিই করব এবং উত্তরও আমিই দেব, তুমি শুধু শোনো। দিহানের কোনো ব্যাখ্যা শোনার বিন্দু পরিমাণ ইচ্ছে হচ্ছে না তিশার, তাই নিজের ঠোঁট হতে দিহানের আঙুল সরিয়ে এক তাচ্ছিল্যের হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে স্থান ত্যাগ করতে চায় সে। কিন্তু দিহানও উঠে দাঁড়িয়ে এক হ্যাঁচকা টানে তিশাকে নিজের সাথে জড়িয়ে ধরে। আচমকা দিহানের এমন কাছে অবাক দৃষ্টিতে তিশা তাকিয়ে আছে দিহানের দিকে। দিহান তিশার দিকে কিছুটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, এত এত প্রশ্ন যখন ছুটেছ তবে উত্তরটা তোমায় শুনতেই হবে। ইচ্ছে নেই, ছাড়ো আমায়। শুনতে তো তোমায় হবেই। শুনবো না, শুনবো না, শুনবো না। ওকে, চলো বাসর করি। কি? এক তো শুনবা, না হয় ওটা করবা। তোমার কোনো উত্তরের প্রয়োজন নেই আমার দিহান। ছাড়ো আমায় এবং আমাকে আমার মতো থাকতে দাও। এমনিও কিছুদিনের মাঝেই এখান থেকে চলে যাব আমি। তিশার চলে যাওয়ার কথাটা শোনা মাত্রই নিচের ভেতর এক অদ্ভুত কষ্ট অনুভব করছে দিহান। ভাঙা গলায় সে বলে ওঠে, উত্তরটা নিয়েই না হয় ডিসিশন নিও। ডিসিশন যা নেওয়ার নিয়ে নিয়েছি। তোমার মতো স্বার্থপরের সাথে আমি থাকবো না। আচ্ছা, তাও উত্তরটা আজ তোমায় নিতেই হবে। বলো। বসি। ইচ্ছে না থাকা সত্ত্বেও তিশা দিহানের সাথে বারান্দায় রাখা চেয়ার দুটোয় বসে পড়ে। কিছুটা সময় নিয়ে দিহান বলতে আরম্ভ করে, তোমায় বলে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি বড্ড আবেগী তিশা। তুমি দেশের ভেতর অন্য এক শহরে আমায় যেতে দিতে রাজি হচ্ছিলে না। দেশের বাইরে অন্য এক দেশে যাব এ বললে তুমি কখনোই মানতে না, বরং কান্না জুড়ে দিতে, আমায় বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে। আর যদি তুমি সফল হতে তবে কি একবার ভেবেছো কি হতো? আমি হয়তো দেশের চাকরির জন্য জায়গায় জায়গায় টাক খেয়ে বেড়াতাম। হয়তো তোমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিত। চাকরি না পেয়ে কোন মুখে তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতাম। তখন কি হতো জানো? তোমার পরিবার আমাদের প্রেমের সম্পর্কে জেনে যেত। যেহেতু আমার চাকরি ছিল না, তারা আমায় কখনো মেনেও নিত না। তখন হয় আমরা পালানোর ডিসিশন নিতাম, না হয় আলাদা হওয়ার। আর এ দুটোই ভুল। বলে থামে দিহান। কিছুটা সময় নিয়ে আবারও বলতে শুরু করে,
বিদেশে যাওয়ার আগেই আমি শুধু আমার ভবিষ্যতের কথা ভাবিনি এবং আমাদের ভবিষ্যতের কথা ভেবেছি। একবার ভাবো তো, বিদেশ থেকে এসে যে তোমার বিয়ের জন্য প্রস্তাব পাঠালাম, তখন মা বাবা চট করে রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু এই বিয়ের প্রস্তাব যদি 5 বছর আগে পাঠাতাম, তখনও কি তারা এভাবেই রাজি হতো? হতো না। বাবা আমার চরিত্রিক সাইড দেখার আগেই আমার যোগ্যতার সাইড দেখতেন। কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় একবারও বলেন না তার মেয়ের জামাই চরিত্রবান কিংবা সৎ। তিনি বলেন, আমার মেয়ের জামাই লন্ডন থেকে MBA করে এসেছে, এখানে সুনামধন্য কোম্পানির অ্যাডমিন পদে আছে। তাহলে তুমিই বলো, বিদেশে যাওয়ার পিছনে স্বার্থটা শুধু আমার নাকি আমাদের? কথাটি বলে থামে দিহান। তিশার দিকে তাকাতেই দেখতে পায় তিশা নিচের দিকে মুখ করে বসে আছে। তিশার প্রতিক্রিয়ার অপেক্ষায় দিহান ও নিচের দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে চলছে তার। তিশা কি বুঝবে তাকে? তিশার হৃদয়ের কোহিনে চাপা পড়া কষ্টগুলো সতেজ হয়ে উঠছে। মনে পড়ে যাচ্ছে 5 বছর আগে থেকে এখন পর্যন্ত কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল। হঠাৎ এক দীর্ঘ শ্বাস ছেড়ে ঠোঁটে তাচ্ছিল্যের হাসি নিয়ে তিশা বলে ওঠে, তোমার কি মনে হয় দিহান, তোমার এই ব্যাখ্যা আমার 5 বছরের কষ্টটাকে প্রমোশিত করতে সক্ষম? নিচের দিকে তাকিয়ে দিহান বলে ওঠে, আমার কাছে এই সিদ্ধান্তই ঠিক তখন সঠিক মনে হয়েছিল। আচ্ছা, না বলে গিয়েছো তার কারণটি না হয় বুঝলাম, কিন্তু ওখানে যাওয়ার পরও একটি কল না করার কি অজুহাত দেবে? 5টা বছরে একটি বারও যোগাযোগ না করার কি কোনো কারণ দেখাতে পারবে আমায়? প্রশ্নটি নিজেকেই করো। তোমায় কল দিলে তুমি কি করতে দিশা? আমি বলছি কি করতে। কাঁদতে তুমি, আবেগী কথা বলে দুর্বল করে দিতে আমায়, প্রতিটি দিন কমপক্ষে 1000 বার বলতে বাংলাদেশে ব্যাক করতে। বিশ্বাস করো তিশা, তোমায় ছাড়া থাকাটা আমার জন্য কতটা কষ্টের ছিল তা তুমি কল্পনাও করতে পারবে না। এই 5টি বছর একটি অনুভূতিহীন যান্ত্রিক জীবন পার করেছি। বুক ভরা অপরাধ বোধ এবং তোমায় হারানোর ভয় একটি মুহূর্ত আমায় প্রাণ খুলে বাঁচতে দেয়নি। তাও তোমার জন্য এতটা চিন্তা হবার পরও তোমায় একটি বারও কল দেয়নি, কারণ আমি তোমায় আমার সাথে বেঁধে রাখতে চাইনি। আমি চাইনি তুমি আমার অপেক্ষায় দিন পার করো। আমি তোমায় মুক্ত করে গিয়েছিলাম, আল্লাহর ভরসায় ছেড়ে গিয়েছিলাম। টুপ করে তিশার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। দিহান চেয়ে আছে তিশার দিকে, প্রতিক্রিয়ার অপেক্ষায়। তিশা কিছুটা সময় নিয়ে চোরে একটি শ্বাস নিয়ে বলে ওঠে, তোমার সবটাই ঠিক ছিল দিহান, তুমি ঠিক বলেছো। আমি সত্যিই কাঁদতাম, অনেক অনেক কাঁদতাম, কিন্তু তুমি আমাকে বুঝলে বুঝেও যেতাম। একটু সময় হয়তো আমাদের দূরত্বটা মেনেও নিতাম, কিন্তু তুমি তো আমায় বুঝিয়ে নিজের সাথে রাখার থেকে মুক্ত করে দেওয়াটাই শ্রেয় মনে করেছো। সত্যি বলতে তুমি আমায় ভালোবাসো, কিন্তু তার গভীরত্ব এতটাও নয়। কারণ ভালোবাসার মতো ভালোবাসলে ভালোবাসার মানুষকে মুক্ত করে না, বরং ভালোবাসায় বেঁধে রাখে। বলেই নিজের ভিজে যাওয়া চোখ মুছে চেয়ার থেকে উঠে দ্রুত পদে নিজের রুমে চলে যায় দিশা। এদিকে দিহানের চোখ চোরাও জলে ছলছল করছে। আসলে কি তার ভালোবাসার গভীরত্ব কম? যদি তাই হতো, তাহলে 5টি বছরেও কেন সে তিশাকে এক মুহূর্তের জন্য ভোলেনি? তিশা ডান পাশ হয়ে শুয়ে নিঃশব্দে কয়েক ফোঁটা জল ফেলতেই দিহান পেছন থেকে এসে জড়িয়ে ধরে তাকে। শাড়ির নিচ থেকে বাম হাতটা পেটের উপরে রেখে ঘাড়ে চুমু বসাতে তিশা নিজেকে দিহানের বাঁধন থেকে মুক্ত করার চেষ্টায় লেগে পড়ে। কান্নার পরিমাণ বেশি হওয়ায় তিশা চেয়েও গলা থেকে কোনো আওয়াজ বের করতে পারছে না, শুধু মোচড়ামোচড়ি করে চলেছে। দিহান তিশাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, এত মুচড়ামুচড়ি করে কোনো লাভ নেই জান, তুমি ছাড়া পাবে না। দিহানের কথার উত্তর না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলছে তিশা। দিহান আবারও বলে ওঠে, উফ, শুধু শুধু নিজের শক্তি নষ্ট করছো। বলছি তো ছাড়া পাবে না। কি চাও? ছাড়ো আমায়। যাকে চাই তাকেই ছাড়তে বলছো? এখনো কি আমাকে আরো কষ্ট দেওয়া অবশিষ্ট রয়ে গেছে তোমার? উফ, ভালোবাসাটা দেওয়াটা কি অবশিষ্ট রয়ে গিয়েছে? বলেই তিশার কানের নিচে চুমু বসিয়ে সেখানে মুখ ডুবায় দিহান। দিহানের স্পর্শে অদ্ভুত এক শিহরণ বয়ে চলছে তিশার মাঝে। ধীরে ধীরে কাঁপতে শুরু করছে সে। ভাঙা গলায় তিশা বলে ওঠে, লাগবে না। দিহান কিছু না বলে তিশার ঘাড়ে একের পর এক চুমু বসিয়ে চলেছে। তিশা ধীরে ধীরে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তারও ইচ্ছে হচ্ছে দিহানের ভালোবাসা নিতে।
তিশা নিস্তব্ধতা দেখে দিহান আলতো করে তিশাকে নিচের দিকে ঘোরায়। তিশা লক্ষ্মী মেয়ের মতো সোজা হয়ে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দিহানের দিকে। দিহান তিশার চোখে অদ্ভুত এক নেশা দেখতে পাচ্ছে। সে আলতো করে তিশার কপালে চুমু দিয়ে ঠোঁট তিশার কপালে লাগিয়ে ধীরে ধীরে নিচে নামতে নামতে তিশার গলা পর্যন্ত এসে সেখানে চুমু বসিয়ে দেয়। এতে শক্ত করে খামচে ধরে তিশা দিহানের শার্টের কলার। দিহান তিশার গলা থেকে মুখ উঠিয়ে তিশার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে ওঠে, আমাকে মাফ করা যায় না? একটা সুযোগ কি দেওয়া যায় না? তোমায় দেওয়া সব কষ্টের দ্বিগুণ সুখ তোমায় দেব। অমনি ডোকরে কেঁদে উঠে তিশা। দিহানের শার্টের কলার আরো শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে তিশা বলে ওঠে, কেন করলে অমন দিহান? এতটা কষ্ট কেন দিলে? দিহান চোখের কোণ বেয়েও গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। সে তিশাকে নিচের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তিশাও দিহানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে কখনো মাফ করব না, কখনো না। তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো। কথাটাই শেষ করে শব্দ করে কাঁদতে থাকে তিশা। দিহানও তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে তিশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুটা সময় এইভাবে কাটবার পর হঠাৎ তিশার কান্না বন্ধ হয়ে যাওয়ায় দিহান বুঝতে পারে তিশা ঘুমিয়ে গিয়েছে। দিহান আলতো করে তিশার মাথাটা বালিশে রেখে তিশার ভিজে চোখ জোড়া মুছে দেয়। তারপরে তিশা সমস্ত মুখ জুড়ে অসংখ্য চুমু দিয়ে আলতো স্বরে বলে ওঠে, তুমি কি কখনো বুঝবে দিশা? বাস্তবতার ভিড়ে নিজের ভালোবাসা ত্যাগ করে আমিও ভালো ছিলাম না। আমি তোমাকে মুক্ত করেছিলাম, কারণ ভাগ্যে যদি আমাদের মিলন না থাকে তবে যেন তুমি কম কষ্ট পাও। কিন্তু আমি তো নিজেকে মুক্ত করিনি। 5 বছরে একটি মেয়ের দিকে চোখ তুলেও তাকাইনি। তোমারই তো হয়েছিলাম। তোমার কষ্ট কমাতে যেয়ে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি। শেষবারের মতো কি কখনো ক্ষমা করবে আমায়? কথাগুলো শেষ করে আবারও তিশার মাথা নিজের বুকের মাঝে নিয়ে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে দিহান। এতটা সময় চোখ বুঝেছিল তিশা, ঘুমোয়নি সে, বরং কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চুপটি করে দিহানের হৃদস্পন্দন শুনছিল। আর দিহান ভেবেছে সে ঘুমিয়ে গিয়েছে। দিহানের কথাগুলো তিশার ভেতর এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করছে। তিশা খুশি হতে চাচ্ছে এই শুনে যে দিহান তারই ছিল এবং এখনো তারই, কিন্তু তাও খুশি হতে পারছে না 5 বছর নিজের কষ্টগুলোকে মনে করে। অনেকটা সময় চোখ বুজে একে অপরকে নিয়ে ভাবতে ভাবতে দুজনেই ঘুমিয়ে যায়। সকালের রোদ মুখে এসে পড়তেই তিশার ঘুম ভেঙে যায়। চোখ মেলে নিজেকে দিহানের বুকে আবিষ্কার করে সে। আজ ভালো লাগছে তিশার, নিজের ভালোবাসার মানুষের এতটা কাছে এসে। দিহানের বুক থেকে মাথা উঠিয়ে তিশা তাকায় দিহানের মুখের দিকে। ছেলেটি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। এতে অপ্রস্তুত হয়ে পড়ে তিশা। নিজেকে দিহানের বাহুডোর থেকে ছাড়ানোর চেষ্টায় লেগে পড়ে সে। দিহানও শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, সবসময় এত চটপট করো কেন? ছাড়ো আমায়। দিহান মাথা নেড়ে অসম্মতি দেখাতেই তিশা দিহানের গলায় বেশ জোরে কামড় বসিয়ে দেয়। ব্যথায় আহ শব্দ করে উঠে দিহান, ছেড়ে দেয় তিশাকে। তিশা উঠে দাঁড়িয়ে গাল ভর্তি হাসি নিয়ে বলে ওঠে, আরেকবার কাছে এসো, বুঝাবো মজা। বলেই তিশা ওয়াশরুমে চলে যায়। এদিকে দিহান গলায় হাত বুলোতে বুলোতে তিশার কথায় হেসে ওঠে। দিহান ও তিশা উভয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে সবার সাথে যুক্ত হয়। দিহানের মা বাবা এবং দিহান তিশা যে যার মতো খাচ্ছে। এমন সময় দিহান বলে ওঠে, বাবা, আমার অফিস থেকে আগামী কাল থেকে শুরু করে আগামী 7 দিনের ছুটি দিয়েছে। মানে আসলে তা হানিমুন করতে চাচ্ছিস সোজা সাপটা বললেই হয়। মানে আসলে করার কি আছে? না বাবা, আসলে অফিস থেকেই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তা কোথায় যাবি তা বল। সিলেট যাওয়া যায়। আচ্ছা তিশামা, তুমি কি সিলেট যেতে চাও নাকি অন্য কোথাও? আসলে বাবা, এখন না গেলে হয় না। সে কি, যাবে না কেন? না মানে শুধু শুধু কি দরকার? হয়েছে, লজ্জা পেতে হবে না। তুমি যদি সিলেট না যেতে চাও তাহলে বলো, যেখানে তুমি যেতে চাইবে সেখানেই নিয়ে যাবে দিহান। না বাবা, সিলেটই ঠিক আছে। বেশ, তাহলে কালই রওনা দিও। কি বলিস দিহান? আচ্ছা বাবা। বাসের পাশাপাশি বসে আছে দিহান তিশা। গভীর নিস্তব্ধতা বিরাজ করছে দুজনের মাঝে। কেউই কারোর সাথে কোনো কথা বলছে না। বাসের লাইট অফ থাকায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। সেই সাথে জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে দিহান ও তিশাকে। তিশা চোখ বুঝে সিটে হেলান দিয়ে চোখ বুঝে রয়েছে। অনেকটা সময় তিশার দিকে তাকিয়ে থাকে দিহান। অবশেষে লোভ সামলাতে না পেরে হালতো করে তিশার গালে চুমু এঁকে দেয় সে।
এতটা সময় চোখ বুঁজেও তিশা বেশ বুঝতে পারছিল যে দিহান চেয়ে আছে তার দিকে। তারপর হঠাৎ নিজের গালে দিহানের ঠোঁটের স্পর্শ পেয়ে খুশিতে নেচে উঠল তার মন, কিন্তু সে তা প্রকাশ করবে না। তাই মুখ ভার করে চোখ বুঁজেই দিশা বলে ওঠে, আমি তোমায় মাফ করিনি, তাই ভালো হবে যদি তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো। বলেই মুখটি অপর দিকে ঘুরিয়ে নেয় দিশা। এদিকে মনটি খারাপ হয়ে যায় দিহানের। কি করে দিশার রাগ কমাবে সে? এভাবে আবারও নিস্তব্ধতা ছেয়ে গেল তাদের মাঝে। মধ্যরাত, বাস চলছে তার গতিতে। এদিকে ঘুমে বিভোর তিশা। ঘুমের মাঝে এসে দিহানের কাঁধে মাথা রাখে। তিশা ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে তাকে আলতো করে নিজের কাঁধ থেকে সরিয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে নেয় দিহান। একটু পরপর কিছু অবাধ্য চুল তিশার মুখের উপরে এসে পড়ছে, আর দিহান আলতো হাতে সেগুলো তিশার কানের পেছনে গুঁজে দিচ্ছে। কিছুটা সময় তিশার দিকে তাকিয়ে থাকার পর তিশার কপালে চুমু এঁকে দেয় দিহান। এতে যেন তার পিপাসা মিটল না। সে তিশার মুখ আলতো করে খানিকটা উঁচু করে দু চোখেও চুমু বসিয়ে দেয়। তারপর তিশাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে চোখজোড়া বুঝে নেয় দিহান। দিহান চোখ বুঝতেই এক চোখ খুলে তাকায় তিশা। দিহানের চেহারা পানে একটিবার তাকিয়ে আবারও চোখজোড়া বুঝে নেয় সে। ঠোঁটে এক তৃপ্তির হাসি। ভোরের দিকে সিলেট পৌঁছে যায় দিহান তিশা। বাস থেকে নেমে রিসোর্টের দিকে রওনা হয় তারা। রিসোর্টটা বেশ সুন্দর। ওখানে যেতেই তিশার মন আনন্দে মেতে ওঠে। তাদের রুমে প্রবেশ করতেই চমকে ওঠে তিশা। খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে রুমটা। হানিমুন প্যাকেজ বলে কথা। বেশ বড় একটি রুম, ছোট ছোট প্রদীপ এবং মোম জ্বালিয়ে রাখা হয়েছে। সেই সাথে বিভিন্ন রঙের গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো রুম জুড়ে। একটা মিষ্টি সুঘ্রাণ তিশার নাক অবধি পৌঁছায় বারংবার। ঘুরে ঘুরে পুরো রুমটা দেখার মাঝেই দিহান রুমে প্রবেশ করে। তিশার খুশিতে চকচক করা মুখখানি দেখে সে আলতো হাসে। তারপর বলে ওঠে, দেখা শেষ হলো, ওর সময় কি ফ্রেশ হয়ে নাও। আমি কি করব না করব তা তোমার বলতে হবে না। ও আচ্ছা, বলবো না তাহলে, ডাইরেক্ট করবো। মানে হচ্ছে যেহেতু তুমি চাইছো না আমি তোমায় গোসল করতে বলি, ফাইন, বললাম না, না বলে বরং নিজে হাতে করে দিই। দিহানের আগানো দেখে এক এক কদম পিছিয়ে যাচ্ছে দিশা। হঠাৎ দিশার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে দিহান। আলতো স্বরে বলে ওঠে, কি বলো, করে দেবো গোসল? দিহানের কথার কোনো উত্তর না দিয়ে বেশ জোরে দিহানের পায়ে পাড়া দিয়ে বসে তিশা। এর জন্য দিহান মোটেও প্রস্তুত ছিল না। সে তিশাকে ছেড়ে নিচের পা ধরে আহ শব্দ করে ওঠে। এদিকে দিশা শব্দ করে হেসে বলে ওঠে, কে জানি আমায় গোসল করিয়ে দিবে, মিটেছে শখ। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমায়। বলে দিশাকে ধরতে যায় দিহান, কিন্তু তিশা দৌড়ে সরে যায়। তিশা দৌড়চ্ছে, পিছে পিছে দিহানও দৌড়চ্ছে। দৌড়ানোর মাঝেই তিশাকে ধরে ফেলে দিহান। দু হাতে দিশার কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, এবার ছেড়ে দাও। এত সহজে তো নয়। ছেড়ে দাও, নতুবা মাপ পাবা না। দুজনেই হাঁপাচ্ছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে দিহান প্রশ্ন করে ওঠে, ছেড়ে দিলে মাফ করে দিবা? করতেও পারি। তিশার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে দিহান বলে ওঠে, ভালোবাসি। উত্তরে দিশা কিচ্ছুটি বলে না। চোখ জোড়া বুঝে দিহানের নিঃশ্বাস অনুভব করছে সে। চোখ বুঝেই দিহান আবারও বলে ওঠে, অপেক্ষা শুদ্ধতম ভালোবাসার চিহ্ন। তোমার মাফের অপেক্ষা করাটাই না হয় আমার ভালোবাসার চিহ্ন হোক। দুজনের চোখ দিয়ে টুক করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিছুটা সময় এভাবেই দাঁড়িয়ে থাকবার পর তিশা আলতো করে দিহানের থেকে সরে তাদের ব্যাগগুলোর দিকে এগিয়ে গেল। দিহান এক পলক তিশার দিকে তাকিয়ে কিছু না বলে বারান্দায় চলে গেল। রাত 9টা বাজে। দিহান ও তিশা সারাদিন বিশ্রাম নিয়ে এখন বেরোলো। দুজনে রিসোর্টের কাছের একটা রেস্টুরেন্টে যেয়ে রাতের খাবারটা সেরে নিয়ে এখন রাস্তার পাশ দিয়ে হাঁটছে এবং চোখ বুলিয়ে নিচ্ছে আশেপাশের দৃশ্যে। ঠান্ডা হাওয়া বইছে। দিহান বেশ বুঝতে পারছে তিশার ঠান্ডা লাগছে, কিন্তু দিহানের কাছে এখন সিনেমার নায়কের মতো কোনো জ্যাকেট নেই। তাই সে আশেপাশে চোখ বুলাতে লাগলো যদি কোনো উপায় হয়। চোখ বুলোতে বুলোতেই দিহানের নজরে পড়লো একটা ভ্যান। এক বুড়ো নানু ভ্যানে করে কাপড় নিয়ে হাঁটছে বিক্রির জন্য। দিহান দেরি না করে দৌড়ে ভ্যানওয়ালা নানুর কাছে যেয়ে দাঁড়ায়। তিশা দিহানের এমন কাজের কারণ বুঝতে না পেরে চুপচাপ দিহানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দিহান সেই নানুকে উদ্দেশ্য করে বলে ওঠে, না না, চাদর হবে আপনার কাছে? যে তারপর নানু অনেকগুলো চাদর দেখালো। তার মাঝে দিহান একটি কালো ও নীল মিক্সড কালারের চাদর পছন্দ করলো। নানু, এটার দাম কত? 600। আচ্ছা, নানি ভালো আছে? হ্যাঁ আছে। এই যে ধরো টাকাটা। বলে চাদরটা নিয়ে চলে যাচ্ছিল দিহান। পেছন থেকে নানুটা বলে উঠল, এই হানে তো 1200 টিয়া, ওইটার দাম তো 600। ভুরো নানুটার গালে হাসি ফুটে ওঠে। দিহান তিশার কাছে এসে এই চাদরটা ওর গায়ে জড়িয়ে দেয়। দিহানের কাজে তিশার ঠোঁটে আলতো হাসি ফুটে ওঠে। তার ঠান্ডা লাগছিল, আর এই সামান্য ব্যাপারটাও লক্ষ্য করেছে দিহান।
ব্যাপারটা ভেবে বেশ ভালো লাগছে তিশার। সকালের রোদটা মুখে এসে পড়তেই দিহানের ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে তিশাকে না দেখতে পেয়ে উঠে বসে পড়ে সে। পুরো রুমটায় চোখ বুলিয়ে তিশাকে না দেখতে পেয়ে ভ্রু কুঁচকে উঠে দাঁড়ায় দিহান, পা বাড়ায় বাথরুমের দিকে। বাথরুমের কাছে যেতেই পানির আওয়াজ পায় সে, বুঝতে পারে তিশা বাথরুমে, তাই সে আবারও বিছানায় এসে বসে। সকাল 11টা বাজে আর তার সবে ঘুম ভাঙল। এখন সকালের খাবারটা প্রাপ্তব্য আছে কিনা তা নিয়েই সন্দিহান দিহান। কিছুটা সময় পর তিশা বেরিয়ে আসতেই দিহান কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। আধ ঘন্টায় গোসল শেষ করে বাইরে এসে আয়না থেকে তাকাতেই চোখ আটকে যায় তার। তিশা একটি কফি কালারের হাতা লম্বা গোল লং ড্রেস পরেছে, সেই সাথে চোখে গাঢ় কাজল আর ঠোঁটে কফি কালারের লিপস্টিক লাগাতে ব্যস্ত সে। দিহান ধীরে ধীরে তিশার কাছে যেয়ে আলতো করে একটি হাত তিশার পেটের উপরে রাখতেই চমকে উঠে তিশা। আয়না দিয়ে পেছনে দাঁড়ানো দিহানের মুখ পানে তাকিয়ে আছে সে। দিহান তার কানের কাছে মুখ নিয়ে আলতো স্বরে বলে ওঠে, মরে যাব। দিহানের কথার অর্থ বুঝে আলতো একটু হাসে তিশা, কিন্তু দিহান দেখার আগেই মুখে গম্ভীর ভাব এনে দিহানের হাতটি সরিয়ে দিহানের দিকে ফিরে বলে ওঠে, মরে যাও। বলে ওখান থেকে সরে সোফায় বসে ফোন টিপতে আরম্ভ করে সে। তিশার এমন ব্যবহারে অনেকটা খারাপ লাগলেও তা প্রশ্রয় না দিয়ে ঠোঁটে আলতো হাসি ঝুলিয়েই দিহান প্রস্তুত হতে আরম্ভ করে। দুজনে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে রিসর্ট থেকে। উদ্দেশ্য খাবার পর্ব সেরে চা বাগানের দিকে রওনা হবে এবং বিকেলটা সেখানে কাটিয়ে সন্ধ্যাটা হযরত শাহজালালের মাজারে কাটাবে। সিলেটের আঞ্চলিক খাবারের জন্য ওখানকার একটি রেস্টুরেন্ট বেশ নামকরা। রেস্টুরেন্টের নামটি হচ্ছে পানশি। এখানে সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলো পাওয়া যায়। সেই রেস্টুরেন্টে যাবার উদ্দেশ্যেই দিহান তিশাকে নিয়ে রিকশায় ওঠে। রিকশায় দিহান ও তিশা পাশাপাশি বসে আছে। এখানে আসার পর থেকে তিশা বেশ আবেগকম্পিত। এই প্রথম সে সিলেট এসেছে, আগে কখনো আসা হয়ে ওঠেনি তার। সে নিজের আশেপাশে চোখ বুলিয়ে নিচ্ছে বারংবার, ঠোঁটে হাসি তো লেগেই আছে। আর দিহান এক দৃষ্টিতে তাকিয়ে দেখে চলছে তার প্রিয়কে। হঠাৎ তিশার চোখ যায় দিহানের দিকে। দিহান নিজের দৃষ্টি না সরিয়ে নিজের চোখ তিশার দিকে স্থির রাখে। তিশা জিজ্ঞেস করে ওঠে, বেহার মতো তাকিয়ে আছো কেন? নিচের বউকে দেখা বেহামি? হ্যাঁ। নিজে যে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা সবচেয়ে দেখে চলছো, তা বেহামি নয়? কই, আমি তো কোনো ছেলের দিকে তাকাইনি। এতক্ষণ চোখ কোথায় ছিল? রাস্তার দোকান পাটে। হয়েছে হয়েছে, সব বুঝি। আমরা কোথায় যাচ্ছি? পাঞ্চ রেস্টুরেন্ট। এখানে তো অনেক রেস্টুরেন্টই আছে, তবে পানশিতেই কেন যাচ্ছি? সিলেটের কিছু ঐতিহ্যবাহী খাবার আছে এখানে, যেমন সাতকরার গরুর মাংস, আখনি পোলাও, কোয়েলের রোস্ট, চুঙ্গা পিঠা, হাঁসপাস ইত্যাদি। এসব খাবারের জন্য সিলেটের দুটি রেস্টুরেন্ট বেশ নাম করা। একটি পানশি রেস্টুরেন্ট এবং অপরটি হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট। ও ওয়াও, তার মানে আজ আমরা সিলেটের ঐতিহ্যবাহী কোনো একটি খাবার খাবো। কিছুক্ষণের মাঝেই পৌঁছে যায় তারা রেস্টুরেন্টে। দুজনে দুখানা চেয়ার দখল করে বসে পড়ে। তিশা বেশ আগ্রহের সাথে ওখানকার চার্টটি দেখছে। তিশাকে দেখে মনে হচ্ছে সে এখানকার সব খাবারই অর্ডার করতে চায়। প্রায় 10 মিনিট ধরে ভাবার পর তিশা সিদ্ধান্ত নেয় যে সে হাঁস মাস খাবে। দিহানও নিজের জন্য তাই অর্ডার করলো। খাবারটা মুখে দেওয়ার সাথে সাথেই যেন তিশার মন জুড়িয়ে গেল। এমন টেস্ট সে আগে কখনো কোনো খাবারে পায়নি। খাওয়ার মাঝেই দিহান লক্ষ্য করছে তিশা কতটা তৃপ্তি নিয়ে খাচ্ছে। খাওয়ার পর্ব সেরে দুজনে রওনা হয় লাক্কাতুরা চা বাগানের উদ্দেশ্যে। আর মাত্র কিছু সময়ের মাঝেই পৌঁছে যাবে তারা। তিশা গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে চলছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটা, উঁচু নিচেও পাহাড়ের মতো জায়গায় গাছগাছালা দিয়ে পরিপূর্ণ। তিশা নিজের দুচোখ বুঝে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। আসলে শহরের কৃত্রিম সবের মাঝে এখানকার মতো খাঁটি ভাবটা আসে না। এই অক্সিজেন আর মাটির যে ঘ্রাণটা হৃদয়ের মাঝে আলাদা প্রশান্তি সৃষ্টিতে সক্ষম, তা শহরের ইট পাথরের দ্বারা প্রাপ্তি অসম্ভব। দেখতে দেখতে এই রাস্তা শেষ, পৌঁছে গিয়েছে তারা। তিশা তো গাড়ি থেকে নেমেই এদিক ওদিক দৌড়। দিহান ড্রাইভারকে এক সাইড দেখিয়ে ওয়েট করতে বলে তিশার পেছনে যায়। দৌড়ানোর মাঝেই তিশা তার হাতে এক হ্যাঁচকা টান অনুভব করে। তাল সামলাতে না পেরে দিহানের বুকের উপর এসে পড়ে সে। দিহান তিশার কোমর জড়িয়ে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, এটা কি দৌড়ানোর জায়গা? দেখছো না কত উঁচু নিচু জায়গা? এবার দৌড়চ্ছ কেন তুমি? দেখো না দিহান, কত সুন্দর জায়গা। ওই যে উঁচু জায়গাটা দেখছো, ওখানে নিয়ে চলো না। আমি ওখানে যাব আর অনেকগুলো ছবি তুলবো, প্লিজ। তিশাকে দেখে দিহানের মনে হচ্ছে কোনো একটি ছোট্ট বাচ্চা চকলেটের আবদার করছে তার কাছে। তিশা চেহারাটা একদম অসহায় এক বাচ্চার মতো লাগছে দিহানের কাছে। দিহান ঠোঁটে একটু হাসি ফুটিয়ে তিশার কপালে আলতো করে চুমু বসিয়ে বলে ওঠে, আচ্ছা নিয়ে যাবো, কিন্তু আমার হাত ধরতে হবে শক্ত করে। রাজি? রাজি রাজি রাজি।
ঠোঁটে হাসি নিয়ে বলে ওঠে দিহান। মাজারের সামনে আসতেই তিশা হা হয়ে পুরো জায়গাটায় চোখ বুলিয়ে নিচ্ছে। মাজারের সদর দরজাটা সম্পূর্ণ লাইটিং করা, আশেপাশে সবকিছুই বেশ জাঁকজমকপূর্ণ। অনেক অনেক মানুষের ভিড় এখানে। তিশা গাড়ির ভেতরে বসে অপলক দৃষ্টিতে সব দিকে চোখ বুলিয়ে চলছে। তিশাকে দেখে নিয়ে দিহান মুচকি হেসে গাড়ি থেকে বেরিয়ে তিশার দরজার কাছে গিয়ে বলে ওঠে, গাড়ি ভেতরে থাকবে? এই না না, বেরোচ্ছি। বলে তড়িঘড়ি করে গাড়ি থেকে বেরিয়ে আসে তিশা। দিহান ঠোঁটে হাসি নিয়ে তিশার হাত ধরতে যায়, অমনি তিশা হাত সরিয়ে ফেলে। দিহান জিজ্ঞাসু দৃষ্টিতে তিশার দিকে তাকাতেই তিশা বলে ওঠে, এত হাত ধরতে চাও কেন? চা বাগানের পুরোটা সময় শক্ত করে ধরেছিলা, আবার এখানেও। ভুলে যেও না, আমি এখন অব্দি মাফ করিনি তোমায়। তিশার কথায় খারাপ লাগলো তা উপেক্ষা করে দিহান বলে ওঠে, চা বাগানের উঁচু নিচু জায়গায় যেভাবে চোখ আসমানে তুলে গাধার মতো দৌড়াচ্ছিল, হার না তুলে তো এতক্ষণ হসপিটাল থাকতে হতো। আর এই যে এখানে দেখেছো কত ভিড়, হার না তুলে হারিয়ে যাবা, ছেলে ধরা নিয়ে যাবে তোমাকে, ধর্ষণ নয় পাশে শিকার হবা। আমার কি যাও, ধরবো না তোমার হাত। দিহানের কথা শুনে ভয়ে তিশার চেহারার রং উড়ে গিয়েছে। দিহান বেশ বুঝতে পারছে যে তার তীর ঠিক জায়গা মতোই লেগেছে। দিহান একটু ভাঁকা হেসে তিশার হাত না ধরেই হাঁটা শুরু করে দেয়। এদিকে তিশা হা করে দিহানে যাওয়ার পানে তাকিয়ে ভাবতে লাগে, এই ছেলে কি আমাকে না নিয়ে চলে যাবে? শিট, সত্যি সত্যি যদি হারিয়ে যাই তাহলে ধর্ষণ। এর বেশি আর ভাবতে পারল না তিশা। দৌড়ে যেয়ে দিহানের হাত শক্ত করে ধরে ফেলল। এ দেখে দিহান একটু ভাঁকা হাসে। বড় মুহূর্তেই মুখে অবাক ভাবে না তিশাকে বলে ওঠে, এই মেয়ে, আমার হাত ধরেছো কেন? ইচ্ছা। ইচ্ছে মানে? হাত ছাড়ো আমার। ছাড়বো না, চুপচাপ হাঁটো। তুমি বললেই হলো, এবার রাস্তাঘাটে বলা নেই কখনই ছেলেদের হাত ধরতে হবে? লজ্জা করে না তোমার? আর একটা কথা বললে তোর খবর আছে। কি করবে? ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে উঠে দিহান। তোরে গণধোলানি খাওয়াবো। বলে 32 দাঁত বের করে হাসে তিশা। দিহান ধীরু স্বরে বলে ওঠে, মাইয়ার এই একটা কামি পারে। কি বললা? কিছু না। তিশাও একটু হেসে দিহানের সাথে মাজারের ভেতরে প্রবেশ করে। মাজার চত্বরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর। এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। বেশ বড় বড় এ মাছগুলো পুকুরে ছোটাছুটি করে, যা দেখতে বেশ লাগে। দিহান ও তিশা পুকুরটির পাশে ঘুরে ঘুরে দেখছে। তিশা উৎসাহিত কণ্ঠে দিহানকে জিজ্ঞাসা করে ওঠে, এখানে দেখার মতো আর কি কি আছে? মাজারের পাশে একটা কূপ আছে, ওখানে সোনা ও রূপার কালের মাছ আছে। আর সিলেট এবং আশেপাশে অঞ্চলের সুরমা কালের কবুতর দেখতে পাওয়া যায়। এই কবুতরগুলোকে জালালি কবুতর বলে। ইস, দিনে আসলেই ভালো হতো। কেন? এখন তো আর কবুতরগুলো দেখতে হবে না। আচ্ছা, কাল নয় আসবো আবার। সত্যি? বলে মুচকে একটু হাসে দিহান। আচ্ছা, তুমি সিলেট কতবার এসেছো? এই ধরো 5-6 বার। বাবা। তিশার প্রতিক্রিয়া একটু হাসে দিহান। দুজনে হাঁটতে হাঁটতে চলে আসে মাজারের পাশে সে কূপটায়। অনেকটা সময় ওদিকটায় হাঁটে দুজনে। তিশার পেটে হাতি দৌড়াতে শুরু করেছে খিদায়। তিশার চলার গতি দেখে তা বেশ বুঝতে পারছে দিহান। যেহেতু তিশা কিচ্ছুটি বলছে না, তাই সেই বলে ওঠে, এখন আর যাওয়া যাক, কাল তো আবার আসছে। কোথায় যাবে? রাতের খাবারটা ছাড়তে। হ্যাঁ চলো। রেস্টুরেন্টের ওখানে পৌঁছতেই তিশা দেখতে পায় তারা আবারও পানসির রেস্টুরেন্টটাতেই এসেছে। খুশিতে তো তিশার নাচতে ইচ্ছে করছে, কারণ সে আরেক দফা সিলেটের ঐতিহ্যবাহী কোনো একটি খাবার টেস্ট করতে পারবে। দিহান তিশার মুখ পানে চেয়ে বলে ওঠে, এই খুশিটুকুর জন্যই আসা। হঠাৎ এই কথার মানে বুঝতে না পেরে তিশা বলে ওঠে, কিছু বললে? চলো যাই। দুজনের রেস্টুরেন্টের দুখানা চেয়ারে বসে পড়ে। তিশা তো আবারও ব্যস্ত হয়ে পড়ে খাবার সিলেক্ট করবার জন্য। এবার সে অর্ডার করে স্বাদ করার গরুর মাংস, আর এবারও এর স্বাদে তৃপ্ত তিশা। খাওয়া সেরে দুজনের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। ড্রাইভার ভাইটি গাড়িতেই বসেছিল। দিহান তার কাছে যেয়ে বলে ওঠে, ভাই, গাড়িতে ছিলে নাকি? জি ভাই। কেন, রাতের খাবার খাবে না? জি ভাই, তা বাড়ি যে বউ অপেক্ষা করে তো, তাই ওরে রেখে বাইরে খাই না। বাহ, দাঁড়াও একটু। ভাই জলদি আইসেন, দেরি হয়ে যাচ্ছে, ও আবার অপেক্ষা করতেছে। হ্যাঁ আসছি। একটু হেসে কথাটি বলে দিহান তিশার কাছে এসে বলে ওঠে, গাড়ি এখানেই দাঁড়াও, আমি আসছি। আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বলে দিহান রেস্টুরেন্টে ঢুকে যায়। প্রায় 15 মিনিট পর হাতে 2 প্যাকেট খাবার নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। প্যাকেট দুটো ড্রাইভারকে ধরিয়ে দিয়ে বলে ওঠে, তুমি বাড়ি চলে যাও, আমাদের রিসোর্ট এখান থেকে বেশি দূরে না।
আমরা চলে যেতে পারবো। আর এই ধর তোমার টাকা। ড্রাইভার লোকটি খাবারগুলো উদ্দেশ্য করে বলে ওঠে, এগুলো কেন ভাই? ইহাকে ট্রিট বলে, আমরা তিশার তরফ থেকে তোমার আর তোমার বউয়ের জন্য। এগুলোর কি দরকার? আর কিছু বলার আগেই দিহান বলে ওঠে, তুমি যাও তুমি, আর কাল যখন বেরোবো তোমায় কল করবো না, দেরি যেন না হয়। ড্রাইভার লোকটির মুখ খুশিতে চলচল করছিল। ঠোঁটে হাসি নিয়ে লোকটি বলে ওঠে, অনেক ধন্যবাদ ভাই, তাইলে এখন যাই, কাল সময় মতো আসবো না। আচ্ছা। বলে দিহান তার দৃষ্টি তিশার দিকে নিতেই দেখতে পায় তিশা মুগ্ধ নয়নে ঠোঁটে হাসি নিয়ে তার দিকেই চেয়ে আছে। দিহান তিশার কাছে এসে বলে ওঠে, কি হলো? এমনি। আচ্ছা চলো হাঁটা আরম্ভ করি। আকাশের অবস্থা দেখেছো? যে কোনো সময় বৃষ্টি নামবে। ভিজবো। উত্তরে তিশার কিচ্ছু বলে না। বৃষ্টি কার না পছন্দ? জনমানবশূন্য রাস্তার পাশ দিয়ে দুজনে হেঁটে চলেছে। চারিদিকে বাতাস বয়ে বৃষ্টির আগমনের বার্তা দিয়ে চলছে। দিহান ও তিশা উভয়েরই ভালো লাগছে ঠান্ডা বাতাস এবং শূন্য রাস্তায় একে অপরের কদমের সাথে কদম মিলিয়ে চলতে। লুকিয়ে লুকিয়ে একে অপরকে একটু দেখেও নিচ্ছে তারা। চোখে চোখ পড়তেই তিশা চোখ সরিয়ে নিচ্ছে, কিন্তু বেহার মতো চেয়ে রয়েছে দিহান তার প্রিয়ার দিকে। হঠাৎ আকাশের বুক চিরে বেয়ে পড়তে লাগলো বৃষ্টির ফোঁটাগুলো। সাথে সাথেই তিশার ঠোঁটে ফুটে উঠল মুগ্ধতার হাসি। এতক্ষণ যেন সে বৃষ্টিটারই অপেক্ষায় ছিল। তিশার পরনে একটি হাতা লম্বা লং ড্রেস, যা বৃষ্টির পানিতে লেপ্টে আছে তার গায়ে, আর সে হাত দুটো প্রসারিত করে বৃষ্টির পানিগুলো মেখে নিচ্ছে নিজ শরীরে। দিহান ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে তিশার দিকে। তো বেসামাল হওয়ায় দিহান ধীরে ধীরে এগিয়ে গিয়ে আলতো করে তার হাত জোড়া তিশার পেটের উপরে রাখতে তিশা চোখ বোঝা অবস্থায় খামছে ধরে দিহানের হাত। দিহান তার হাতের বাঁধন আর একটু শক্ত করে তিশার ঘাড়ে মুখ গুজতেই তিশা আলতো করে দিহানের দিকে ফিরে দিহানের চোখ পানে তাকিয়ে থাকে। দিহান তিশার চাহনিতে মাদকতা খুঁজে পাচ্ছে। বেশি সময় না নিয়ে দিহান তার এক হাতে তিশার কোমর ধরে নিজের কাছে নিয়ে এসে তিশার কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। তিশা নিজের চোখ জোড়া বুঝে নেয়। তিশার কপালে চুমু এঁকে দিয়ে দিহান দু চোখের পাতায়ও চুমু এঁকে দেয়। তারপর তার দৃষ্টি আটকে যায় তিশার ঠোঁটে। তিশার ঠোঁট জোড়া অসম্ভব কাঁপছে। সেই সাথে বৃষ্টির পানিতে ভিজে দিহানকে আরো আকর্ষিত করছে। দু ঠোঁটের মাঝে কয়েক ইঞ্চির তফাৎ বিদ্যমান। দিহান ধীরে ধীরে দু ঠোঁটের মাঝের এই দূরত্বটাকে কমিয়ে আনছে। অবশেষে দুটো ঠোঁট একে অপরের স্পর্শ করতে কেঁপে ওঠে তিশা। এক ধাক্কায় দিহানকে নিজে থেকে দূরে সরিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে তিশা। ভীষণভাবে কাঁপছে সে। তিশার এভাবে ধাক্কা দেওয়ায় বেশ অপমানবোধ অনুভব করছে দিহান। তিশার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে সে। রাগ, অপমান আর কষ্টের অনুভূতির সংমিশ্রণ অনুভব করছে সে। দুটো হাত শক্ত করে মুঠ করে চোখ বুঝে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে দিহান। নিজের উপরেই রাগ উঠছে তার। 5 বছরে যে ছেলে ওপেন সেক্স কান্ট্রিতে থেকে কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি, সে কেন তিশার কাছে বারংবার নিজের নিয়ন্ত্রণ হারায়? লাল হয়ে যাওয়া চোখ দুটো তুলে একটিবার তিশার দিকে তাকায়। তিশার দিকে। তিশা নিচের দিকে তাকিয়ে কাঁপছে। দিহান কোনো কথা না বলে দ্রুত পথে তার রিসোর্টের দিকে হাঁটতে আরম্ভ করে। দিহানকে চলে যেতে দেখে তার পিছু পিছু তিশাও হাঁটতে আরম্ভ করে। দিহানে এতটা রেগে যাবে তা বুঝে উঠতে পারেনি তিশা। দিহানের ঠোঁটের স্পর্শ পেতে নিচের মাঝে বৈদ্যুতিক শক অনুভব করে তিশা। তাই তো কিছু না ভেবে উত্তেজনা বশত দিহানকে ধাক্কা দিয়ে বসে সে। খুব অপরাধ বোধ করছে তিশা। দিহানের পিছু হাঁটতে হাঁটতে এই রিসোর্টে পৌঁছে যায়। পুরো রাস্তায় একটা বারও দিহান পেছন ফিরে তাকায়নি। নিজেদের রুমে এসেই কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় দিহান। তিশা ছলছল চোখে দেখে চলেছে তাকে, কিন্তু সেদিকে বিন্দু পরিমাণ খেয়াল নেই দিহানের। মন খারাপ করে ধীর পদে নিচের কাপড়ের দিকে এগিয়ে যায় তিশা। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। ধীরে ধীরে নিচের কাপড়গুলো বের করতে দিহান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু তিশার দিকে এক পলকও না তাকিয়ে চলে যায় বারান্দায়। তিশার বড্ড খারাপ লাগছে দিহানের এমন ব্যবহারে। নিঃশব্দে কয়েক ফোঁটা জল ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল তিশা। মধ্যরাত। দিহান সেই থেকে বারান্দায় রাখা রকিং চেয়ারে বসে আছে। একবারের জন্য রুমে আসেনি। এদিকে অপেক্ষার প্রহর গুনে চলেছে তিশা, কিন্তু দিহানের দেখা মিলছে না। তাই সে নিজে এগিয়ে যায় বারান্দায়। দিহান রকিং চেয়ারে বসেই ঘুমিয়ে গিয়েছে। আবহাওয়া ঠান্ডা হওয়ায় গুটি শুটি মেরে আতশোয়া হয়ে আছে দিহান। এদিকে দ্রুত পদে রুম থেকে কম্বল এনে দিহানের গায়ে জড়িয়ে দেয় তিশা। ঘুমন্ত দিহানকে একদম বাচ্চাদের মতো লাগছে। দিহানের চেহারায় এক মায়া আছে যা খুব টানছে তিশাকে। তিশা আলতো করে দিহানের দিকে ঝুঁকে কপালে চুমু বসিয়ে দেয়। সকালে ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বারান্দায় চলে আসে তিশা। রকিং চেয়ারটা খালি পড়ে আছে। তাহলে দিহান কোথায়? দিহানের খোঁজে রুমে আসতে ওয়াশরুম থেকে পানির আওয়াজ পায় তিশা। দিহান বাথরুমে বুঝতে পেরে আবারও বিছানায় এসে বসে তিশা।
ভাবতে আরম্ভ করে কিভাবে দিহানের রাগ ভাঙানো যায়। এ ভাবনার মাঝেই তিশার চোখে পড়ে সোফায় রাখা দিহানের অফিসিয়াল কিছু কাগজপত্র, ল্যাপটপ এবং একটি প্যাড ও কলমের দিকে। সময় অপচয় না করে তিশা দ্রুত প্যাড থেকে একটি পৃষ্ঠা ছিঁড়ে ছটফট লিখে তা আয়নার কাছে টেবিলটার উপর চিরুনির নিচে খোলা অবস্থায় রেখে দেয়। তারপর এগিয়ে যায় নিজের ব্যাগগুলোর দিকে কাপড় বের করতে। তিশার কাপড় বের করা হতেই দিহান বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মাথা মুছতে মুছতে এগিয়ে যায় সে আয়নার দিকে। চিরুনিটা হাতে নিতেই যাবে, অমনি কাগজের পৃষ্ঠাটির দিকে নজর যায় তার। বেশ বুঝতে পারছে তিশাই কিছু লিখেছে, তাই কাগজটি উপেক্ষা করে এসে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আরম্ভ করে। এতটা সময় দিহানের দিকে আশা ভরা চোখে তাকিয়েছিল তিশা, কিন্তু দিহানের কাগজটা উপেক্ষা করা দেখে আশার আলোটা নিভে যায় তার। মন খারাপ করে ওয়াশরুমে চলে যায় সে। তিশাকে ওয়াশরুমে ঢুকতে দেখে চট জলদি চিরুনিটা রেখে কাগজটা তুলে পড়তে আরম্ভ করে দিহান। কাগজে, তোমার অপমান কিংবা কষ্ট দেওয়া বিন্দু পরিমাণ ইচ্ছে ছিল না। জানি না কেন তোমার ঠোঁটের স্পর্শ নিজ ঠোঁটে অনুভব হতেই মনে হয়েছিল বৈদ্যুতিক শক খেয়েছি। অনিচ্ছাকৃতই ধাক্কা দিয়ে বসেছিলাম তোমায়, দুঃখিত। লেখাগুলো পড়ে দিহান একটু বাঁকায় হেসে কাগজটাকে তার জায়গা মতো রেখে দিয়ে বেরিয়ে পড়ে তাদের রুম থেকে। এদিকে গোসল ছেড়ে রুমে আসতেই তিশা পুরো রুমটা খালি পায়, আর কাগজটাও তার জায়গা মতো পড়ে আছে, মানে দিহান পড়েনি। ভাবতেই মন খারাপ হয়ে গেল তিশার। মন খারাপ করে বিছানায় বসতেই ডোরবেল বেজে ওঠে। দিহান এসেছে ভেবে মনটা একটু ভালো হয় তিশার। তড়িঘড়ি করে দরজা খুলতেই একটি ছেলে হাসি মুখে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, এই হলো আপনার সকালের নাস্তা। খাবার ট্রেটা নিজ হাতে নিয়ে তিশা বলে ওঠে, ধন্যবাদ। উত্তরে ছেলেটি একটু হেসে স্থান ত্যাগ করে। দরজা বন্ধ করে মন খারাপ করে বসে পড়ে তিশা সোফাটায়। মন খারাপ করেই কয়েক গাল খাবার খেয়ে পানি খেয়ে বারান্দায় যেয়ে দাঁড়ায় সে। অপেক্ষার প্রহর দীর্ঘ হতে দীর্ঘ হয়ে চলেছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে এখন বিকেল, কিন্তু সারা দিনে একটি বারের জন্য দিহানে দেখা মিলল না। সে সকালে বেরিয়েছে, এখনো অবধি ফেরেনি। এদিকে চিন্তায় তিশা অস্থির। দুপুরের ছেলেটা খাবার দিয়ে গিয়েছিল, কিন্তু এক লোকমাও মুখে তোলেনি তিশা। দুশ্চিন্তা ঘিরে ধরেছে তাকে। বিছানায় কাঁধ হয়ে শুয়ে অশ্রুবিন্দু বিসর্জন দিয়ে চলেছে সে। হঠাৎ আবারও ডোরবেল বেজে ওঠে। আশার কিরণ দেখা দেয় তিশার মনে। দ্রুত পদে দরজা খুলতে দেখা মিলে দিহানের। দিহান তিশার দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়, কিছু না বলেই রুমে ঢুকে পড়ে। তিশা নিচে চোখ জোড়া মুছে ধীর পায়ে বিছানায় বসে দিহানের দিকে তাকায়। ছেলেটা বিছানার উপরে একটি ব্যাগ রেখে এগিয়ে যায় নিজের আলমারির দিকে। ওখান থেকে একটি ব্যাগ নিয়ে কিছু না বলে আবারও রুম থেকে বেরিয়ে যায়। তিশা দিহানের যাওয়ার পানে তাকিয়ে আছে। বড্ড খারাপ লাগছে তার, দিহানের তাকে এইভাবে উপেক্ষা করাটা। সারাটা দিন দিহানের অপেক্ষা কারাবার পর যখন দেখা মিলল, তখনও কিচ্ছুরি বলার সুযোগ পেল না সে। মন খারাপ করে বিছানায় শুতে যাবে, অমনি দিহানের রেখে যাওয়া ব্যাগটা দিকে নজর যায় তিশার। কৌতূহল নিয়ে ব্যাগটি খুলতেই দেখে একটা নীল শাড়ি, সেই সাথে নীল চুড়িও, সাথে একটি চিরকুট, সেখানে লেখা, আধ ঘন্টার মাঝে এগুলো পরে রেডি হয়ে নিচে চলে আসো, আর যদি দেরি হয় তাহলে তোমাকে এখানে একা রেখে আমি বাড়ি ফিরে যাবো কিন্তু। চিরকুটি পরে তিশার ঠোঁটে হাসি ফুটে ওঠে। মনে মনে বলে ওঠে, তবে কি দিহান আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে? ওহ, আই এম সো এক্সাইটেড। বলেই দ্রুত পদে শাড়িটি নিয়ে ওয়াশরুমে চলে যায় তিশা। আধ ঘন্টার মাঝে নিজেকে লং হাতা, নীল ব্লাউজ ও শাড়ি, মাথায় হিজাব, চুড়ি, হালকা লিপস্টিক এবং গাঢ় কাজল দিয়ে সাজিয়ে নিয়েছে তিশা। তারপর রিসোর্টের মেইন গেটের সামনে আসতেই একটি লোক তিশার সামনে এসে বলে ওঠে, ম্যাম আমার সাথে আসুন, আমার গাড়িতে দিহান স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে। কোথায় নিয়ে যেতে বলেছে? আর সে নিজে কোথায়? ম্যাম স্যার তো কিছু বলতে নিষেধ করেছেন, আপনি না হয় ওখানে যেয়ে নিজেই দেখে নিন। আচ্ছা। বলে তিশা লোকটি দেখানো গাড়িতে উঠে পড়ে। রেস্টুরেন্টে প্রবেশ করতেই চমকে যায় তিশা। তার ঠিক সামনেই দেওয়ালে বড় করে লেখা, দুটি হৃদয় মিলনের 6 বছর পূর্ণ হলো। লেখাটি থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকিয়ে থেকে সম্পূর্ণ জায়গাটিতে একটি মানুষও নেই, এবং পুরো জায়গাটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লাল বেলুন, মোমবাতি এবং লাল আলোয় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। পুরো জায়গায় চোখ বুলিয়ে নেওয়ার মাঝেই হঠাৎ লাল আলোগুলো নিভে যায়। ভয় পেয়ে যেই তিশা দরজার কাছে যায়, অমনি কেউ একজন তার হাত ধরে এক হ্যাঁচকা টানে নিজের বুকে নিয়ে আসে। লোকটি শরীরের ঘ্রাণটি যথেষ্ট তিশার কাছে চিনবার জন্য। দিহান এক হাতে তিশার কোমর শক্ত করে জড়িয়ে ধরতেই স্লো মিউজিক বাজতে আরম্ভ করে। দিহান আরেক হাতে তিশার হাতের আঙুলের মাঝে আঙুল ডুবিয়ে গানের তালে তালে দুলতে আরম্ভ করে। মোমবাতির আবছা আলোয় তিশা ও দিহান একে অপরের চোখের দিকে চেয়ে আছে। বেশ কিছু সময় গানের তালে দুলতে দুলতে তিশা আলতো করে দিহানের বুকে মাথা রাখে।
দিহান তিশার আঙুলের ভাঁজ থেকে আঙুল ভিড়িয়ে এনে তিশার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, মনে আছে তিশা, আজ থেকে 6 বছর আগে এই দিনটা একটি রেস্টুরেন্টের সবার সামনে নিজের জন্য তোমাকে চেয়েছিলাম। ধীর স্বরে তিশা বলে ওঠে, দিহান আবারও বলে ওঠে, কাঁদছিলে তখন। অতি কাঙ্ক্ষিত কিছু পাওয়ার তীব্র সুখে। এবার দিহান 2 হাতে তিশার গাল স্পর্শ করে তিশার মুখটি উঁচু করে ধরে চোখে চোখ রেখে বলে ওঠে, অনেক বেশি ভালোবাসি তৃষা। চুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল তিশার গাল বেয়ে। আলতো স্বরে সে বলে ওঠে, ভালোবাসা পরিমাণ যদি সংখ্যায় প্রকাশ করা যেত তবে আমি বলতাম তোমার জন্য আমার ভালোবাসার পরিমাণ অসংখ্যনীয়। ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে দিহান তিশার কপালে একটি গভীর চুমু দিয়ে বলে ওঠে, এতটা ভালোবাসা পরে মাফ করতে পারছো না? ভালোবাসার পরিমাণটা বেশি দেখেই পারছিলাম না। পারছিলে না মানে? এখন মাফ করে দিয়েছো? ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে দিহানের নাকে টুক করে একটি চুমু বসিয়ে তিশা বলে ওঠে, জি মিস্টার হাজবেন্ড। দিহানের সম্পূর্ণ চেহারায় খুশি ফুটে উঠেছে, চোখে জল চিকচিক করছে এবং ঠোঁটে লেগে আছে মনোমুগ্ধকর হাসি। কয়েক সেকেন্ড তিশার চেহারা বানে তাকিয়ে থেকে আচমকা খুব শক্ত করে তিশাকে জড়িয়ে ধরে দিহান। তিশাও শক্ত করে জড়িয়ে ধরে আছে দিহানকে। অনেকটা সময় এইভাবে কাটাবার পর দিহান বলে ওঠে, এ আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তিশা উত্তরে কিছু না বলে জড়িয়ে ধরে থাকে দিহানকে। উভয়ের ঠোঁটেই তৃপ্তির হাসি। হঠাৎ গান বন্ধ হয়ে লাইটস জ্বলে ওঠায় একে অপরের থেকে সরে আসে দিহান ও তিশা। একজন ওয়েটার তাদের কাছে এসে বলে ওঠে, স্যার, ইটস অলমোস্ট লেট, প্লিজ লেট আস সার্ভ দি ফুড অন দি টেবিল। শিওর। দিহানের কথা শুনে ওয়েটারটি স্থান ত্যাগ করে। ওয়েটারটি যাওয়ার পরপরই দিহান নিজের 1 হাত তিশার দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, উইল ইউ হ্যাভ ডিনার উইথ মি, কুইন অফ মাই হার্ট? তিশা আলতো হেসে দিহানের হাতে হাত রাখে। অতঃপর দুজনে দুটো চেয়ার দখল করে বসে পড়ে। কিছু সময়ের মাঝে ওয়েটারটি কোয়েলের রোস্ট এবং স্পেশাল নান তাদের সামনে সার্ভ করে। আজ আবারও নতুন একটি খাবার ট্রাই করার সুযোগ পেয়ে আনন্দিত তিশা। দুজনের খাওয়া শেষে দিহান তিশাকে একটু বসতে বলে বাইরে যায়। 10 মিনিট পার হতেই দিহান ফিরে আসে এবং সাথে সাথে লাইটস অফ হয়ে যায়। দিহান তিশার কাছে এসে দাঁড়াতেই তিশা বলে ওঠে, লাইটস অফ হইল কেন? আচ্ছা, আমরা এখন আমাদের রিসোর্টে যাব না? পেছনে তাকাও। দিহানের কথায় পেছনে তাকাতেই চমকে যায় তিশা। একটি বড় স্ক্রিনে শুধু তোমারই জন্য মুভিটি চালু হচ্ছে। খুশিতে লাফিয়ে ওঠে তিশা। এই ছবিটি একটি অন্যতম পছন্দের সিনেমা তিশার। অনেকবার দেখার পরও বারংবার দেখতে ইচ্ছে হয়। দিহানের দিকে তাকিয়ে তিশা বলে ওঠে, আমরা এখন এই মুভিটা দেখব। জি ম্যাডাম। খুশিতে দিহানকে জড়িয়ে ধরে তিশা। জড়িয়ে ধরেই বলে ওঠে, এই মুভিটির কথাও মনে আছে তোমার? তিশাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে দিহান বলে ওঠে, তোমায় ঘিরে প্রতিটি স্মৃতি মনের পাতে যত্ন করে লিখে রেখেছি। দিহানের থেকে সরে এসে দিহানের গালে 1 হাত আলতো করে স্পর্শ করে তিশা বলে ওঠে, সেদিনে আমারও কাজটির জন্য আমি দুঃখিত দিহান। কোন কাজটি? ওভাবে ধাক্কা দেওয়াটা উচিত হয়নি আমার। না না, ঠিকই আছে। আমার স্পর্শ কি আর কারো ভালো লাগে? এভাবে বলছো কেন? তো কি বলবো বলো? আমার কাছে আসা তো ভালো লাগে না তোমার? লাগে। কি লাগে? ভালো লাগে। আচ্ছা তাহলে দাও। দিহানের কথায় লজ্জা পেয়ে যায় তিশা। দিহানের থেকে একটু দূরে সরে আসে। এই যে প্রমাণ, আমার কাছে আসাটা ভালো লাগে না তোমার, তাই জন্যই। দিহানের কথা শেষ হওয়ার আগেই তিশা দিহানের ঠোঁট জোড়া নিচের দখলে নিয়ে নেয়। প্রথমে চমকে গেলেও তিশার ঠোঁটের স্পর্শে এক ঘোরের মধ্যে চলে যায় দিহান। তিশার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের আরো কাছে এনে তিশার ঠোঁটে চুমু আঁকতে ব্যস্ত হয়ে পড়ে সে। প্রায় বেশ কিছু সময় পর একে অপরের থেকে সরে আসে তারা। লজ্জায় দিহানের বুকে মুখ লুকায় তিশা। এতে আলতো হেসে দিহান বলে ওঠে, ভালোবাসা 6 বছর পূর্তিতে বউয়ের কাছ থেকে এতটা সুন্দর উপহার পাবো তা কখনো ভাবতেই পারিনি। উত্তরে কিছু বলে না তিশা, শুধু একটু হাসে। তিশা লজ্জা কাটাতে দিহান বলে ওঠে, মুভিটা দেখার ইচ্ছে আছে নাকি আমার বুকে রাত পার করার ইচ্ছে আছে? দিহানের কথা কানে আসতেই দিহানের থেকে সরে স্ক্রিনের সামনে বসানো সোফাটায় বসে পড়ে তিশা। তিশার পিছু পিছু দিহানও যে তিশার পাশে বসে পড়ে। মুভিটা শেষ হতেই দুজনে রিসোর্টে ফিরে আসে। দিহান ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে এবং তিশা ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দিহানের কিছু একটা মনে পড়ে। তাই সে তড়িঘড়ি করে রুমে এসে আলমারি থেকে একটি ব্যাগ বের করে ওয়াশরুমের কাছে যেয়ে কড়া নাড়তে থাকে। 2-3 বার কড়া নাড়তে তিশা ভেতর থেকে বলে ওঠে, একটু ওয়েট করো, বেরোচ্ছি।
দরজাটা করলো। তিশা দরজা হালকা খুলে মুখ বের করে বলে ওঠে, কি হয়েছে? ভিজা চুল ও মুখে বানের ফোঁটাগুলো লেগে থাকে তিশাকে বড্ড মোহনীয় লাগছে। দিহান অপলক তাকিয়ে আছে তার দিকে। দিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বেশ লজ্জা লাগছে তিশার। তিশা বলে ওঠে, তুমি কি কিছু বলবে? কি বলবা বলো জলদি। এই পরে বের হও। কি আছে ব্যাগে? নিজে দেখে নাও। আচ্ছা। বলেই ব্যাগটি নিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে নেয় তিশা। এদিকে দিহান অধৈর্য হয়ে বিছানায় বসে অপেক্ষার প্রহর গুনতে থাকে। প্রায় 30 মিনিট পর দিহানের অপেক্ষার অবসান ঘটল। তিশা লাল ওয়েটলেস জর্জেটের শাড়ি পরে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। দিহান হা হয়ে তাকিয়ে আছে তিশার দিকে। শাড়িটা যেমন তিশা শরীরের সাথে লেপ্টে তিশাকে আবেদনময় করে তুলছে, ঠিক তেমনি ভিজা চুলটা লেপ্টে থেকে তিশাকে আরো বেশি আবেদনময় করে তুলছে। তিশাকে দেখেই দিহানের মাঝে এক ঘোর লাগা কাজ করছে, যেন সে নিচের মাঝেই নেই। দিহান ধীর পায়ে তিশা থেকে এগিয়ে গিয়ে আলতো করে তিশার কোমর জড়িয়ে ধরতে তিশা কেঁপে ওঠে। প্রচুর লজ্জা লাগছে তিশার। প্রথমত এত পাতলা শাড়ি পরে দিহানের সামনে এসেছে, আর দ্বিতীয় কারণটি হলো দিহানের ঘোর লাগা চাহনি। এর মাঝে দিহানের এতটা কাছে এসে কোমর জড়িয়ে ধরে তিশা লজ্জায় কুঁকড়ে যায়। দ্রুত সে দিহানের বুকে নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। দিহান এক হাতে তিশার কোমর জড়িয়ে ধরে অপর হাতে আলতো করে তিশার চুল তার কানের পেছনে গুজে দিয়ে বলে ওঠে, ঘায়লা হবো জানতাম, কিন্তু এতটা হবো জানতাম না। দিহানের কথায় তিশা লজ্জা মাখা হাসি দিয়ে দিহানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। দিহান তার মাথাটা আরেকটু নিচে করে তিশার কানের নিচে চুমু বসিয়ে দেয়। এতে আরেক দফা কেঁপে ওঠে তিশা। দিহান হালতো করে পরপর বেশ করে চুমু বসিয়ে দেয় তিশার ঘাড় জুড়ে। তিশা শক্ত করে খামছে ধরে দিহানের শার্টটি। ধীরে ধীরে উভয়ই জড়িয়ে যাচ্ছে এক অন্যরকম অনুভূতিতে, যার সাথে উভয়ের কেউই আগে থেকে পরিচিত নয়। দিহান আলতো করে দু হাতে তিশার গাল ধরে সামান্য উঁচু করে বলে ওঠে, আগাবো? লজ্জায় হেবানা কিছুই বলতে পারছে না তিশা। বলা তো দূরে থাক, দিহানের দিকে চোখ তুলে তাকাতেও পারছে না সে। চুপটি করে নিচের দিকে তাকিয়ে আছে সে। তিশার এমন নীরবতার কোনো অর্থ বুঝে উঠতে পারছে না দিহান। আগেরবারের মতো আবারও যদি তিশা অপমান করে, তবে হয়তো আগেরবারের মতো সহজে মেনে নিতে পারবে না সে। কি করা উচিত তার? আগানো নাকি থেমে যাওয়া? কিছুটা সময় ভাববার পর ধীর গতিতে তিশাকে ছেড়ে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে দিহান বলে ওঠে, তোমার ইচ্ছে বিদ্যা সামনে দিকে চাই না। বলেই চলে যেতে নেয় দিহান, কিন্তু যেতে পারে না। তিশা পেছন থেকে দিহানকে জড়িয়ে ধরে বলে ওঠে, নীরবতা সম্মতির লক্ষণ, এতটুকুও শেখো নাই? তিশার কথায় আলতো হাসি ফুটে ওঠে দিহানের ঠোঁটে। পেছন ফিরে তিশার গালে হাত ছুঁয়ে বলে ওঠে, শিখিয়ে দিন। উত্তরে তিশা কিছু না বলে একটু হেসে দিহানের কপালে চুমু বসিয়ে দেয়। তারপর নাকে আর একটা চুমু বসিয়ে দু গালেও চুমু বসিয়ে দেয়। দিহান চোখ বুঁজে আদরগুলো গ্রহণ করছে। তিশা দিহানের গলায় চুমু বসাতেই দিহান নিচের নিয়ন্ত্রণ হারিয়ে শক্ত করে তিশার কোমর জড়িয়ে ধরে তিশার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সকালে নাস্তা করেই বেরিয়ে পড়ে দুজন সিলেটের জাফলং দেখার উদ্দেশ্যে। সারাটি রাস্তা তিশা চুপটি করে গাড়ির জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে গেছে, আর দিহান মন ভরে দেখে নিয়েছে তার প্রিয়কে। জাফলংয়ে পৌঁছতেই তিশার হৃদয় জুড়ে গেল আনন্দানুভূতিতে। নীল আকাশ, সেই সাথে স্বচ্ছ নীল পানি, আর অসংখ্য পাথরের সমাহার। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। বর্ষা ও শীতকালে এই সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। যেহেতু এখন শীতের আবির্ভাব হতে চলেছে, জাফলংও তার সৌন্দর্য বৃদ্ধি করে চলছে। অতি উত্তেজিত কণ্ঠে তিশা দিহানের হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, দিহান প্লিজ, আমি ভিজবো, প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই ভিজবো ম্যাম, এক্সট্রা কাপড় সেজন্য তো নিয়ে এসেছি। দিহানের কথাটি শোনা মাত্রই তিশা দৌড়ে পানিতে নেমে যায়। জাফলংয়ের পানি স্বচ্ছ ও কম হওয়ায় নিচের পাথরগুলো দেখতে অসুবিধা হয় না, বরং চরম সুন্দর লাগে। হালকা ঠান্ডা হাওয়া বইছে বলে তিশা চোখজোড়া বুঝে নিয়ে দুহাত প্রসারিত করে পাথরের উপরে ধীর পায়ে ঘুরছে। দিহান মুগ্ধ নয়নে তিশাকে দেখে চলছে, সেই সাথে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে তার প্রিয় স্ত্রীর দিকে। কিছুটা সময় পার হওয়ার পর আলতো করে চোখ মেলে তাকায় তিশা। তাকিয়ে দিহানকে নিজের সামনে আবিষ্কার করে। ছেলেটির মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে থাকা লজ্জা পেয়ে যায় তিশা। লজ্জা কাটাতে তিশা বলে ওঠে, কি মশাই, কি দেখছেন? আমার শ্যামবতীকে। তুমি তো ফর্সা, শ্যামবর্ণকে দেখে কি করবা? আসক্তি বোঝো? ও তো নেশা, যা সময়ের সাথে কেটে যাবে। আসলে নেশা দিন দিন বাড়ে, কাটে না। কাটা সহজ নয়। নেশায় পড়ে তো মানুষ নিজের জীবনে মায়া ভুলে যায়। কথাগুলো বলে দিহান তিশার আরেকটু কাছে এসে বলে ওঠে, তোমাতে আসক্ত, যে আসক্তি কাটি পারে নাই।
লজ্জায় লাল হয়ে তিশা দিহানের বুকে মাথা রাখতে দিহান একটু ধুষ্টু হেসে বলে ওঠে, বাহ, আমি তো ভাবিনি আমার বউ এত এত মানুষের সামনে আমাকে আদর করবে। দিহানের কথা কানে আসতেই তিশা সাথে সাথে দিহানের থেকে সরে এসে আশেপাশে চোখ বুলিয়ে নেয়। তেমন কেউই দেখেনি, কিন্তু কয়েকজন তাকে মিটে মিটে হাসছিল। এত এত লজ্জা কোথায় রাখবে তিশা? তার তো হুশই ছিল না যে সে লোকালয়ে আছে। দিহানের কথায় পৃথিবী সব ভুলে দিহানের মাঝেই ডুব দিয়েছিল সে। আশপাশ থেকে চোখ সরিয়ে দিহানের দিকে তাকাতেই তিশা দেখে দিহান তার দিকে চেয়ে মিটি মিটি হাসছে। তিশা রাগী কণ্ঠে বলে ওঠে, মজা নেওয়া হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। বলেই দিহানকে মারতে যায় তিশা, কিন্তু তার আগেই দিহান দৌড় শুরু করে। দুজনেই দৌড়াচ্ছে আর হাসছে, যেন দুজনেই খুব উপভোগ করছে। হঠাৎ হাঁপিয়ে যেয়ে দাঁড়িয়ে পড়ে দিহান, দু হাতে কান ধরে বলে ওঠে, সরি, আর আসবো না, মাফ করে দাও। এভাবে মাপ পাবে না। তাহলে কি করতে হবে? আমার পুরো 100টা ছবি তুলে দিতে হবে। কি? তৃষা, তুমি তো জানো আমার ছবি তোলা আমি পছন্দ করি না। সেজন্যই বলেছি, তাছাড়া আমার ছবি তুলতে অনেক ভাল লাগে। তাহলে সেলফি তোলো। তুই তুলে দিবি নাকি? আচ্ছা, দিচ্ছি। মন খারাপ করে বলে ওঠে দিহান, আর তিশার ঠোঁটে বিশ্বজয়ের হাসি। পরন্ত বিকেল, জাফলংয়ের পাথরের উপরে বসে আছে দিহান ও তিশা। এখন এখানে তেমন মানুষ নেই, হাতে গোনা কয়েকজন। পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য দুজনের মনেই তৈরি করেছে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। তিশা আলতো করে দিহানের কাঁধে মাথা রেখে বলে ওঠে, এমন হাজারো সূর্যাস্তে তোমাকে চাই। ক্লান্ত হয়ে মাথা রাখবার জন্য বারংবার এই কাঁধটাই চাই। লজ্জায় লাল হয়ে মুখ লুকানোর জন্য এই বুকটাই চাই। রাগ হয়ে বারংবার তোমার পেছনে ছুটতে চাই। নিজেকে কেবলমাত্র তোমারই রাখতে চাই। কথাগুলো দিহানের হৃদয়ের গহীনে প্রবেশ করে তার হৃদস্পন্দন ক্রমশ বাড়িয়ে চলছে। দিহান আলতো করে তিশার গাল স্পর্শ করে তিশার কপালে একটি চুমু বসিয়ে দেয়। তারপর আবেগ মিশ্রিত কণ্ঠ বলে ওঠে, মনে আছে তৃষা, বিদেশে পায়ে যাওয়ার আগের দিন তুমি আমাকে কিছু বলতে বলেছিলে। সেদিন বলতে পারিনি, কিন্তু আজ বলছি, এই দিহান তোমারই, এখন থেকে এবং সারা জীবনের জন্য। নিজের অজান্তেই তিশার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় তিশা বলে ওঠে, আবার ছেড়ে যাবে না তো? আগেরবার বেঁচেছিলাম, কিন্তু এবার। দিহান তার শাহাদাত আঙুল দিয়ে তিশার ঠোঁট চেপে ধরে বলে ওঠে, যাবো না, কখনো না। বলেই তিশাকে জড়িয়ে ধরে দিহান। তিশাও জড়িয়ে ধরে দিহানকে। উভয়ের চোখেই জল, কিন্তু তার সুখের। ভাগ্যে ছিল বলেই তারা একে অপরের। ওই যে কথায় আছে না, ভাগ্যে না থাকলে দু হাতের মাঝে জিনিসটিও পাওয়া যায় না, আবার ভাগ্যে থাকলে দু পাহাড়ের মাঝে জিনিসটিও পাওয়া যায়। জন্ম, মৃত্যু ও বিয়ে আল্লাহর হাতে, এতে মানুষের কিছুই করার নেই। তাই সুইসাইড এবং ঘর থেকে পালিয়ে বাবা মায়ের মুখে চুনকালি লাগানোটা বোকামি। ভাগ্যে না থাকলে ভেগে বিয়ে করলেও তা টিকবে।